গল্প অবশেষে লেখায় আরমিন আক্তার। ছোটবেলা থেকে সবসময় চাইতাম আমার জন্য যেন কেউ কষ্ট না পায়। ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে সবসময় হাসি খুশি রাখতে চাইতাম, বিশেষ করে নিজের ভাই বোনদের সকল বিপদ আপদ থেকে আগলে রাখতে চেষ্টা করতাম। করতাম বললে ভুল হবে, এখনো নিজের সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে ভালো রাখার। আমি শাফিয়ান হোসেন শান। সবেমাত্র এসএসসি পরীক্ষা দিব তখনই বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। দুইটা এক্সামের পর তৃতীয় এক্সাম দিয়ে হলো থেকে বেরিয়ে শুনলাম বাবা আর নেই। বাবা বকতো, একটা ছেলের সামনে যখন বলা হয় যে তার বাবা আর নেই তখন তার কাছে পুরো দুনিয়াটাই বিষাক্ত লাগে। ছেলেরা নাকি বাবা ভক্ত হয় না, বাবার সামনে ভয়ভীতি কাজ করে, অথচ আমি ছিলাম পুরো উল্টো। বাবার কাছে সব অনায়াসে স্বীকার করতাম, গল্প করতাম, আরো কত শত আলোচনা। কানের কাছে এখন শুধু একটা কথায় বারবার ধ্বনিত হতে লাগলো, শান্তুর বাবা নেই। বাসায় কিভাবে পৌঁছালাম তা ঠিক মনে নাই। বাড়ি ভর্তি মানুষ, চারপাশে শুধু কান্নার আওয়াজ। আমার ছোট দুই বোন আর ছোট ভাইটি কান্না করতে করতে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। বড় ভাইয়া, বড় আপা আর মেজো আপা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। বড় আপা, মেজো আপার শ্বশুর বাড়ির লোকজনও এসেছে, তারাও বাবার মৃত্যুতে শোকাহত। মায়ের সেন্স নাই। চাচি, খালারা মায়ের পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে, যদিও এই সান্ত্বনা তার কানে পৌঁছাচ্ছে কিনা তা জানার কোনো উপায় নাই। সবাই কান্না করছে, শুধুমাত্র আমিই যেন কান্না করতে ভুলে গেছি। রীতিমতো পাথরে পরিণত হয়েছি। বাবার লাশের পাশে বসে এক দৃষ্টিতে চেয়ে রয়েছি। এই মানুষটাকে তো সকালেও আমি বাবা বলে ডেকেছি, আমার দিকে অপলক চেয়েছিলেন, অথচ এখন আর তাকে ডাকার জন্য তিনি আমায় সময় দিলেন না। চলে গেলেন আমাকে ছেড়ে। চাইলেও আর বাবা বলে জড়িয়ে ধরতে পারবো না। আমার ইচ্ছে করছে হাউমাউ করে কাঁদতে। বুকের ভিতর কান্নার ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু কি আশ্চর্য, আমার কান্নার কোন শব্দ মুখ দিয়ে বেরোচ্ছে না। চোখে পানির ছিটে ফোঁটাও নেই। সবাই আমার দিকে চেয়ে বলছে, বেচারা বাবা হারানোর শোকে পাথর হয়ে গেছে। বিকেলে বাবাকে গোসল করিয়ে সাদা কাপড়ের কাপড় পরিয়ে দেওয়া হলো, নিয়ে যাওয়া হলো কবরস্থানে। বড় ভাই আর আমি দুমুঠো মাটি দিলাম বাবার কবরে। দাফন শেষে বাড়িতে ফিরে এলাম। মা নিশ্চুপ বসে আছেন, মুখ দিয়ে কোন শব্দ উচ্চারণ করলেন না। এভাবেই কেটে গেছে কয়েকটা দিন। অবশ্য আমার আর পরীক্ষা দেওয়া হলো না। 1 বছর পিছিয়ে গেলাম। আমার সব বন্ধুরা ইন্টার ফার্স্ট ইয়ারে, আর আমি পুনরায় এসএসসি পরীক্ষা দিলাম। পরীক্ষার পরপরই শুরু হলো আমার জীবনযুদ্ধ। যেহেতু বাবা আমাদের ভরণ পোষণের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, তাই বাবার মৃত্যুর পর দায়িত্ব পড়লো আমার উপর। যদিও বড় ভাইয়া ছিলেন, কিন্তু তিনি ছিলেন উদাসীন প্রকৃতির মানুষ আর পড়াশোনা করেননি বিধায় ভালো বেতনের জব করবে তেমনও কোন উপায় ছিল না, আর না ছিল বাবার জমানো কোন সম্পত্তি যে দিয়ে সংসার চলবে। বাবার মৃত্যুর 1 বছর পর পরই বাসা থেকে জানিয়ে দেওয়া হলো আমিও যেন পরিবারের হাল ধরি। ছোট 3 ভাই বোন ক্লাস নিজের পড়াশোনার কথা চিন্তা করে শুরু করলাম টিউশন পড়ানো। প্রায় 5-6টা টিউশন করাতাম, সকাল বিকাল রাত পর্যন্ত। যেহেতু পরীক্ষা শেষে অনেক সময় ছিল, তাই ওই কয়েক মাস বেশি টিউশন নিয়েছিলাম। কয়েক মাস পরেই রেজাল্ট দিল। তেমন একটা ভালো রেজাল্ট করতে পারলাম না, যদিও ভালো স্টুডেন্ট ছিলাম অনেক। ইন্টারভিউতে সায়েন্স নিয়ে পড়ার এবিলিটি বা টাইম কোনোটাই ছিল না, কারণ আমার সংসার ও দেখাশোনা করা লাগবে, তাই গ্রুপ পার্টি ভর্তি হলাম আর্টসে। কলেজে তেমন একটা যাইতাম না, দিন রাত টিউশনি নিয়ে পড়ে থাকতাম। শুধুমাত্র এক্সামের কয়েক মাস আগে দিন রাত এক করে পড়াশোনা করে এক্সামে অ্যাটেন্ড করতাম। টিউশনি করে শেষে রাতে আবার ছোট বোন তিথি আর তোহা, ভাই শ্রাবণকে পড়াতে বসতাম। বাবা যখন মারা যান তখন আমার বয়স ছিল 17, ছোট বোন তোহা 15, শ্রাবণ 12 আর তিথি 9 বছরের শিশু ছিল। তোহা আর আমি ছিলাম একটু ডানপিটে স্বভাবের। বাবা যখন বেঁচে ছিলেন তখন ও আর আমি ঝগড়া মারামারি দুষ্টুমি করে সারা বাড়ি মাথায় তুলে রাখতাম। আর এখন দুষ্টুমি শব্দটা হয়তো আমার সাথে মানায়ও না। আস্তে আস্তে কেটে গেছে 1 বছর, তিনিক। তোহার বয়স 18 পূর্ণ হতেই মা আর বড় ভাইয়া বলল ওকে এত আর না পড়িয়ে যেন বিয়ে দিয়ে দিই। আমি বাধা দিতে গিয়েও পারিনি, কারণ মা আর বড় ভাইয়ের মুখের উপর কথা বলার দুঃসাহস তখন অব্দি আমার হয়নি। তাই আমিও রাজি হয়ে গেলাম। যদিও মেজো আপার সাথে আমি এ বিষয়ে কথা বলেছিলাম। মেজো আপা বলেছিল পরিবারের এখন যা অবস্থা তাতে নাকি বড় ভাই আর মা সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আপা আমাকে বলেছে আমি যাতে অমত না করি এই বিয়েতে। ছোটখাটো একটা অনুষ্ঠানের মাধ্যমে তোহার বিয়ে হয়ে গেল। বিদায়ের সময় ও আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল, বারবার বলছিল, মেজো ভাইয়া তোকে অনেক মিস করবো রে। আমার সব ভাইয়ের মধ্যে আমার মেজো ভাইয়াটাই ভালো, খুব ভালো। আমাকে ভুলে যাস না, ফোন করে সব সময় খোঁজ নিবি আমার। আমি তখন ওকে কিছু বলিনি, চুপ করেছিলাম। শুধু মনে হয়েছিল আমার চোখ দুটো যেন ভেজা ভেজা।
না, আমি কান্না করিনি। যে ছেলে বাবার মৃত্যুর সময় কান্না করেনি সে তার বোনের শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে কান্না করবে। কেমন একটা আজগুবি বিষয়ই মনে হলো আমার। এভাবে দেখতে দেখতে কেটে গেছে আরো কয়েকটা বছর। তোহার সাথে প্রায় কথা হয় ফোনে। ওর শ্বশুর বাড়ি শহরে এলাকায়। শ্বশুর বাড়ির সকলেই অনেক ভালো। অমায়িক। আমার বোনটাকে অনেক আদরে রেখেছে ওনারা। অনার্স শেষ করে গ্রামেরই একটা বেসরকারি স্কুলে অল্প বেতনে একটা চাকরি নিলাম। পাশাপাশি মাস্টার্স শেষ করারও প্রস্তুতি নিতে থাকলাম। এখন অবশ্য পরিবারের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। শ্রাবণটাও পড়াশোনা ছেড়ে দিয়েছে। শহরে গিয়ে ছোটখাটো একটা কাপড়ের দোকান দিয়ে বসেছে ব্যবসা করতে। সেও পরিবারের দায়িত্ব কিছুটা হলে নিজের কাঁধে তুলে নিয়েছে। আমি ওকে বলেছিলাম পড়াশোনাটা শেষ করতে, কিন্তু সে আমার কথা শুনেনি। তার সোজা সাপটে জবাব, আমাকে দিয়ে পড়াশোনা হবে না মেজো ভাইয়া। শুধু শুধু টাকা নষ্ট দেয়, বরং ভালো হবে আমার পিছনে অযথা টাকা নষ্ট না করে নিজে ভালো করে পড়ো তুমি। আমাকে না হয় সংসারের খরচ চালাতে কিছুটা সাহায্য করতে দাও। আমিও আর কিছু বলিনি ওকে। শুধু ভাবলাম ভাইটা আমার বড় হয়ে গেছে, দায়িত্ব নিতে শিখে গেছে, অথচ বাবার মৃত্যুর পর আমাদের সবার দায়িত্ব নেওয়ার কথা ছিল। যার সে দায়িত্ব কি জিনিস সেটাই জানে না। দায়িত্ববোধের ছিটে ফোটাও লক্ষ্য করা যায় না বড় ভাইয়ের মধ্যে। এক একবার একই ব্যবসা করছে আর লস খাচ্ছে। শান, তোর কাছে কি জমানো টাকা আছে? আসলে আমার ব্যবসাটা শুরু করার জন্য কিছু টাকা দরকার, দিতে পারবি? একটু কষ্ট করে হলে দেখিস ভাই, দিতে পারিস কিনা। আর ব্যবসায় টাকা বিনিয়োগ করলেই তো ব্যবসা ভালো করে করতে পারবো। মুনাফা বেশি হবে, তাই না? আর ব্যবসা ভালোভাবে চললে আমাদের পরিবারের জন্যই মঙ্গল। চেষ্টা করে দেখবো ভাইয়া। এখন আপাতত হাতে কোন টাকা নেই। তুমি মনে হয় বাইরে যাচ্ছ। এই নাও টাকাগুলো রাখো, আসার সময় মায়ের জন্য ওষুধ নিয়ে আসিও। ঘুমানোর আগে একবার মায়ের রুমে গেলাম মাকে দেখার জন্য। আম্মু আসবো? আই বাবা। কেমন আছো আম্মু তুমি? শরীর কেমন এখন? ভালো তো? হ্যাঁ আব্বু, এখন আলহামদুলিল্লাহ। আচ্ছা তুমি ঘুমাও এখন, অনেক রাত হয়েছে। পরে বসে অনেক গল্প করবো তোমার সাথে। আম্মুর রুম থেকে এসে ঘুমিয়ে গেলাম তাড়াতাড়ি, কারণ সকাল 7টা থেকে টিউশনি আছে, আবার 10টা থেকে স্কুলেও যেতে হবে। পরের দিন স্কুল শেষে যখন বাড়ি ফিরলাম তখন দেখি আমার এক দূর সম্পর্কের ফুপি তার ছেলে আর ফুপা আর তার মেয়ে ও মেয়ে জামাই ড্রয়িং রুমে বসে আম্মু ভাইয়ার সাথে কথা বলছে। আমি ঘরে ঢুকে তাদের সালাম দিলাম, কুশলাদি বিনিময় করলাম। তাদের কথার সারমর্ম যা জানতে পারলাম তা হলো এই যে, তারা আহসানের জন্য, ফুপির ছেলে, আমার ছোট বোন তিথিকে চাইতে এসেছে। ভাইয়া আর আম্মু আমার দিকে তাকিয়ে বলল, আহসান অনেক ভালো ছেলে, আমাদের তিথিকে সুখেই রাখবে, তুই কি বলিস? আমি আগে তিথির সাথে কথা বলি, তারপর না হয় কথা এগোবে। ফুপিরা সন্ধ্যার দিকে চলে গিয়েছে, তিথি বাসায় ছিল না, ও বড় আপার বাসায় গিয়েছিল বেড়াতে। যেহেতু ফুপিরা তিথিকে আগেও দেখেছে তাই আর নতুন করে দেখার দরকার নেই। ফুপি মূলত আমরা রাজি কিনা তা জানতে এসেছিল। ফুপিরা মানুষ হিসেবে অনেক ভালো, কিন্তু তিথির কাছ থেকে জিজ্ঞেস না করে ওর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা আমরা নিতে পারি না। ও রাজি থাকলে আমিও রাজি। তোহার ক্ষেত্রে পরিস্থিতির শিকার হয়ে হুট করে নিজেরা সিদ্ধান্ত নিয়ে বিয়ে দিয়েছিলাম, কিন্তু তিথির ক্ষেত্রে ওই কি ভুল আমি করবো না। পরের দিন তিথিকে ভাইয়া বড় আপার বাসা থেকে নিয়ে আসে। ওকে আমি আর আম্মু বিয়ের ব্যাপারে জানাই আর জানতে চাই সে রাজি কিনা। কিরে বনু, তুই রাজি তো? তুই রাজি না হলে বলতে পারিস, আমরা তোর ইচ্ছের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নিব না। আর তোর কাউকে পছন্দ থাকলেও বলতে পারিস। আমি জানি কোন ভাই হয়তো তার বোনকে এভাবে কোনোদিন জিজ্ঞেস করেনি, কিন্তু আমি ওদের এতটা কমফোর্ট দিয়েছিলাম যাতে ওরা নির্দ্বিধায় আমার সাথে সব শেয়ার করে, সেটা ভুল হোক কিংবা সঠিক। ভুল হলে আমি আমার সাধ্যমতো ঠিক করে দিব, আর সঠিক হলে এপ্রিসিয়েট করব। ওর আবার কিসের পছন্দ অপছন্দ? আমরা কি ওর জন্য খারাপ কাউকে পছন্দ করব? ভাইয়া প্লিজ তুমি একটু থামো, ওকে বলতে দাও। তিথি বনু আমার, তুই রাজি তো? সে সম্মতিসূচক মাথা নাড়িয়ে সামনে থেকে উধাও। বুঝতে পারলাম লজ্জা পেয়েছে বেচারি। যাকে ছোটবেলা থেকে মনে মনে ভালোবেসে এসেছি সে নাকি আমার বর হবে, ইসোস। ভাবতেই কেমন কেমন জানি লাগছে। পৃথিবীতে সবার ভালোবাসা পূর্ণতা পায় না, কিন্তু আমার ভালোবাসা পূর্ণতা পাবে। বিশ্বাস হচ্ছে না। আচ্ছা উনি কি আমায় ভালোবাসে? ধুর, আমি কি সব ভাবছি? ভালো না বাসলে কি বিয়ের প্রস্তাব নিয়ে আসতো নাকি?
নাকি ফুপির চাপে পড়ে বিয়ে করতে রাজি হয়েছে। কিন্তু আমি যতটুকু জানি, কেউ জোর করে কোন সিদ্ধান্ত ওনার উপর চাপিয়ে দিবে আর উনি তা মেনে নেবেন এমন পাত্র তো উনি নন। নিজে নিজে বক বক করতে করতে তিথি ঘুমিয়ে গেল। কুয়াশাচ্ছন্ন সকালে গাছের পাতা, ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির জমে আছে। দেখে মনে হবে ঘাসের উপর মুক্ত ছড়াছড়ি। গ্রামীণ পরিবেশে শীতকালে শিশির বিন্দুর দেখা না মিললে বোধহয় পরিবেশটাই বেমানান। কচুর পাতার উপর যখন শিশির বিন্দু মাঝখানে থাকে, তখন তা ছিঁড়ে নিয়ে পাতার মাঝখানে সেই শিশির বিন্দুকে টিকিয়ে রাখা সে কি এক প্রতিযোগিতা, কার পাতাটা কতক্ষণ টিকে থাকে। কিন্তু একটু এদিক ওদিক হলেই বিন্দু পানি পড়ে যেত পাতা থেকে। খালি পায়ে ঘাসের মধ্যে হেঁটে বেড়ানো, সকালে মায়ের পাশে বসে ভাপা পিঠার স্বাদ নেয়া, আহা কতই না আনন্দের দিন ছিল। মানুষের নির্দিষ্ট জীবনকালের মধ্যে শৈশবটাই হয়তো বেশি সুখের। বারবার ফিরে যেতে ইচ্ছে করে সেই সোনালী দিনগুলোতে। মনে হয় এই তো কিছুদিন আগেই তো দিনগুলো কেটেছে, রবীন্দ্রনাথের ভাষা বললে। সে যে কাল হলো কতকাল, তবু যেন মনে হয় সেদিন সকাল। বারান্দায় বসে বসে কথাগুলো ভাবছি, তখন ইমা এসে হাজির। বাবা শুনতো ওর ফুপিরা বলছে আজকে বিকেলে আসবে ওরা। ঘরে তো তেমন বাজার নেই, তুই গিয়ে সকাল সকাল হাট থেকে কিছু নিয়ে আয়। তার আগে কিছু খেয়ে না, তারপর যা। আচ্ছা আম্মু, যাচ্ছি। আগে আমি ফ্রেশ হয়ে নিই। নাস্তা করে বের হলাম বাজারের উদ্দেশ্যে। গতকাল স্কুলের বেতন পেয়েছিলাম আর টিউশনির টাকা ছিল কিছু। ভাইকে ব্যবসার কাজে লাগানোর জন্য 10,000 টাকা দেওয়ার পর হাতে মাত্র 1,500 টাকা আছে। তা দিয়েই বাজার করলাম। কয়েক ধরনের মাছ আর সবজি নিলাম। আম্মু মুরগি না নিতে মানা করেছিলেন। বাসায় আম্মুর পালিত মুরগি আছে অনেকগুলো, সেখান থেকে জবাই করবে হয়তো। সব রান্না বান্না শেষ করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। ফুপিরা আসলো সন্ধ্যা 7টার দিকে। সব রান্না আমি আর শ্রাবণ মিলে করেছি। আমি আর শ্রাবণ মায়ের কাছ থেকে এই রান্না করাটা শিখে নিয়েছিলাম অনেক আগেই। আম্মু প্রায় সময়ই অসুস্থ থাকতো, তাই রান্নাটা আমরা করার চেষ্টা করতাম। তিথি আমাদের হেল্প করতে চেয়েছিল, কিন্তু আমরা ওকে কোন কাজেই হাত লাগাতে দেইনি। শ্রাবণ তো ওকে জ্বালানোর জন্য বলেছে। তুই দেখতে এমনিতেই পেতনির মতো, রান্না করতে গিয়ে যদি আরো কালো হয় যাস, তখন পেতনি থেকে তোর প্রমোশন হয়ে উপাধি হবে ডাইনি। তখন দেখবি তোর হবু বর তোকে দেখে ফিট হয়ে পড়ে যাবে। বেচারা তো আর জানবে না এটা তার বউ তিথি ডাইনিই ছিল। ছবে এসবে তুই এদিকে না আসলে তার চেয়ে বরং তুই তোর পেতনি মার্কা চেহারাটাকে মনুষ্যের রূপ দেওয়ার জন্য আটা ময়দা যত পারিস লাগিয়ে গ্ল্যামার লুকানোর চেষ্টা কর। শ্রাবণের কথা শুনে তিথি আমি আর মা দুইজনেই অট্টহাসি দিতেই দেখি তিথি আমাদের দিকে রাগি লুক নিয়ে বলে, আম্মু, মেজো ভাইয়া তোমরা ওই পাগলের কথাই হাসো। যাও, তোমাদের সাথে ও কোন কথা নেই। দেখলাম তিথি গাল ফুলিয়ে রাগ করার ভান করে বসে আছে। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, আমার পিচ্ছি বোনটা দেখতে অনেক সুন্দর। যে তোকে পেতনি বলেছে সে আসলে একটা লেজকাটা বান্দর, আর যে যেমন সে অন্যকে তা ভাবে, বুঝলি? ওই লেজকাটা বান্দরের কথায় কান দিয়ে আদৌ কোন লাভ হবে না তোর। আমার কথা শুনে তিথি বাচ্চাদের মতো খিলখিল করে হাসতে থাকে, আর শ্রাবণ মুখ ঝুলিয়ে রান্নার বাকি কাজে মন দেয়। ব্যস্ততা না থাকলে অন্যদিনের মতো হয়তো ও আবার ফাইজলামি শুরু করে দিত। মেজো আপার শ্বশুর বাড়ি আমাদের কাছে হওয়াতে ওকে আসতে বলেছিলাম। ওর খালা শাশুড়ি নাকি অসুস্থ, ওনাকে দেখতে গিয়ে আর আসতে পারেনি। আমি ফ্রেশ হয়ে রুম থেকে বেরোতেই দেখলাম ফুপি, ফুপা, আসান আর ওর দুই বন্ধু আম্মু আর ভাইয়ের সাথে বসে গল্প করছে। বিয়ের প্রয়োজনীয় কথাবার্তা হয়তো ইতিমধ্যে বলা শেষ। তাহলে আপা সামনের মাসের 1 তারিখে ফাইনাল ডেট রইল। ওই দিনই শুভ কাজটা সেরে ফেলতে চাই। আপনারা কি বলেন? সামনের মাসের 1 তারিখ? আজ 15 তারিখ, তাহলে হাতে গুনে আর মাত্র 15টা দিন আছে বিয়ের। এত কম সময়ে কিভাবে সব আয়োজন করবো আঙ্কেল? আর একটু পিছিয়ে দিলে ডেট ভালো হতো। আসলে শাওন, আসানের বড় ভাইয়া, সামনের মাসের 20 তারিখ আসানের ফ্লাইট, তাই আমরা চাইছিলাম বিয়েটা একটু তাড়াতাড়িই দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে আপা, সমস্যা নাই। সামনের মাসের 1 তারিখই কথা থাক। এমনিতেই তো ছোটখাটো একটা অনুষ্ঠান করব। এখন থেকে প্রস্তুতি নিলে তেমন একটা অসুবিধা হবে না। ভাইয়া, মা, ফুপি আর ফুপা মিলেই বিয়ের কথাবার্তা বলছে। আমি, শ্রাবণ, আসান আর ওর দুই বন্ধু বসে বসে ড্রয়িং রুমের আরেক পাশে গল্প করছি। আমি আবার খুব মিশুক প্রকৃতির, সহজেই অচেনা কারোর সাথে কথা বলে অচেনা থেকে চেনা হয়ে উঠতে পারি। বড়দের আলোচনা শেষে খাবার পর্ব শেষ করে আমরা বসে গল্প করছি। তিথি আর আহসানকে আলাদা কথা বলার জন্য একটা রুমে পাঠানো হলো। ওদের কথা বলা হলে ফুপিয়ে চলে যাবে। রুমে চুপচাপ দাঁড়িয়ে আছে দুটো মানব মানবী।
তিথি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর আহসান পলকহীন তিথিকে চেয়ে চেয়ে দেখছে। না জানি কত শত বছরের তৃষ্ণা মিটাচ্ছে সে। বেশ কিছুক্ষণ পর আহসান নীরবতা ভাঙে। এই মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের বাসায় বেড়াতে আসলে যখন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে তখন লজ্জা লাগতো না? এখন কেন লজ্জা পাচ্ছ? তিথি মাথা উঁচু করে বিস্ময় ভরা দৃষ্টিতে আহসানের দিকে তাকিয়ে আছে। সে লুকিয়ে লুকিয়ে আহসানকে দেখতো, এই কথা আহসান জানলো কেমনে বা খেয়ালি বা করেছে কবে, কখন? এভাবে তাকিয়ে কি ভাবছো? এত এত ভাবার দরকার নেই, আমি সব জানি। তিথি কোন মতে নিজেকে সামলিয়ে ছোট্ট স্বরে বলে, কি জানেন আপনি? আমি জানি তুমি আমাকে ছোটবেলা থেকেই পছন্দ করো। আমি সব জেনে চুপ করেছিলাম। একবার তো মেজো আপার পিচ্ছি মেয়েটাকেও কি জানি বলেছিলে। মুখে সামান্য হাসি রেখেই বলে আহসান। আহসানের কথা কর্ণকুহরে পৌঁছাতেই তিথি চোখ বড় করে তাকায় তার দিকে। কি সর্বনাশ, সেই লোকটা ওইসব কথাও শুনেছে। তানু, দেখ আমার বর। দেখেছিস আমার বরটা কত সুন্দর? দেখ আমি কত ভাগ্যবতী, এত সুন্দর একটা বর পাবো। জানিস ওনাকে আমি অনেক অনেক ভালোবাসি, কিন্তু উনি তো বুঝে না কি যে বুঝায় মানুষটাকে কেউ থেকে এত ভালোবাসে। ওই তানু, তুই গিয়ে বল না ওনাকে আমি ওনাকে অনেক ভালোবাসি। পরক্ষণেই নিজের বাচ্চামো মনে পড়তেই তিথি আবার বলে উঠেছিল, না না, কাউকে বলা লাগবে না কিছু। আমি তো আমার তানু সোনার সাথে দুষ্টুমি করছিলাম। কাউকে কিছু বলিও না তুমি। বলবে না তো? তানিয়া সম্মতিসূচক মাথা নাড়ায়। অতীত ভাবনা থেকে বেরিয়ে তিথি আহসানকে প্রশ্ন করে, আপনি জানলেন কিভাবে? তানিয়াকে 10-12টা চকলেট ঘুষ দিয়ে জেনে নিয়েছিলাম বলে আহসান পুনরায় হাসি দেয়। এই পর্যায়ে তিথির সামান্য রাগ হয় আহসান আর তানিয়া দুইজনের উপরই। এইদিকে সে লজ্জায় মরে যাচ্ছে আর এই বেডা নির্লজ্জের মতো হাসছে আর তানিয়াকে তো সে পরে দেখে নিবে। এত কিছু ভাবতে ভাবতেই তিথি ফট করে বলে ওঠে, আপনি আমায় ভালোবাসেন? সেটা না হয় বাসরে জানতে পারবে। আজ আসি, ভালো থেকো, আল্লাহ হাফেজ। তিথি এখন দুটানায় পড়ে গেল। আহসান ওকে সত্যি ভালোবাসে তো? আহসানে চলে যাওয়ার খানিক পরেই শুরু হলো ঝুম বৃষ্টি। তিথি আনমনে আহসানের কথা ভাবছে আর গান গাইছে গুনগুন করে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কিছু সময় অতিবাহিত হওয়ার পর বৃষ্টি থেমে গেল। তিথির চোখে ঘুম এসে ভর করলো অল্প সময়ের মধ্যেই। পাখির কিচির মিচির আওয়াজে শানের ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে তড়িঘড়ি করে উঠে ফ্রেশ হতে চলে গেল শান। আম্মু, ও আম্মু কই তুমি? আমাকে তাড়াতাড়ি নাস্তা দাও। আজকে আমার ফার্স্ট পিরিয়ডে ক্লাস নিতে হবে। রিদওয়ান ভাইয়ের ক্লাসটা আমাকেই নিতে হবে আজ। উনি কিছু অসুবিধার কারণে আসতে পারবেন না নাকি? আচ্ছা বাবা, বসো আগে শান্তিতে। আমাকে 5টা মিনিট সময় দে। আর স্কুল তো কাছেই, এত তাড়াহুড়ো করার দরকার নাই। আম্মু, আজকে তিথিকে দেখলাম না যে। প্রতিদিন তো ওকে দেখি রান্নাঘরে। আজ কি হলো আবার আমার বোনটার? চিন্তিত স্বরে বলে শান, প্রত্যেক দিন তো আমার মেয়েটাই সব করে। আমি অসুস্থ হওয়ার পর থেকে বেচারি ঠিকমতো ঘুমাতেও পারে না। হয়তো ঘুমাচ্ছে একটু আমার মাটা। আমি তো শরীর খারাপের কারণে ঠিকমতো কাজই করতে পারি না এখন। সবটা তোকে আর তিথিকে সামলাতে হয়। কিছুদিন পর আমার মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে, এই কদিন নাই বা করুক্ষণ কাজ। আমার ছোট্ট তিথিটাও বড় হয়ে গেল রে শান। শান স্পষ্ট বুঝতে পারছে তার মা ফাহমিদা হোসাইনের চোখ জলে ভরে উঠেছে। শান মাকে জড়িয়ে ধরে বলে, আমরা তোমার ছেলেরা আছি তো আম্মু। আর তিথি, তোহা, আপারাও তোমাকে এসে সময় সময় দেখে যাবেন, এই চিন্তা কইরো না। হঠাৎ করে তিথি দৌড়ে এসে শান আর ফাহমিদা হোসেনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না আম্মু। আমি বিয়ে করব না। বিয়ে ক্যান্সেল। এরই মধ্যে শ্রাবণ এসে তাদের তিনজনকেই জড়িয়ে ধরতে ধরতে তিথিকে মুখ ভেঙচি দিয়ে বলে, এহ, মামার বাড়ির আবদার নাকি বিয়ে ক্যান্সেল। ঢং। আমাদের অনেক জ্বালিয়েছিস, এখন ওই আহসান অনেকই জ্বালাগা। আর 15 দিন পর যে কেন বিয়ে ঠিক করলো, আমি হলে 2 দিনেই তোরে বিদায় করতাম বাসা থেকে। তোদের বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতো আজ। ফাহমিদা হোসেনের কথা শুনে শান শ্রাবণের মনও খানিকটা খারাপ হয়ে গেল। তিথি আরো বেশি কান্না করছে এখন। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য শ্রাবণ হুট করে বলে উঠল, এই তিথি পেতনি, তোর মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে। যা ভাগ এখান থেকে, ব্রাশ করে আই। শ্রাবণের কথা শুনে শান আর তার মা হাসতে শুরু করে দিল।
তিথি শ্রাবণের দিকে রাগি লুক দিয়ে চলে গেল ফ্রেশ হতে। এই ভাইয়া তোর না ক্লাস আছে বললি আজ ফার্স্ট পিরিয়ডে, তাহলে এত দেরি করছিস কেন? হ্যাঁ তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য। ইউ আর অলওয়েজ ওয়েলকাম ব্রো। শান তাড়াহুড়ো করে নাস্তা করে বেরিয়ে গেল স্কুলের উদ্দেশ্যে। স্কুল ছুটির পর চলে গেলাম রিয়ানকে পড়ানোর উদ্দেশ্যে। রিয়ান আমার একটা স্টুডেন্ট এবার এসএসসি দিবে, পড়াশোনায় যথেষ্ট ভালো। রিয়ানকে পড়ানো শেষে চলে আসার সময় হঠাৎ হাতে টান অনুভব করলাম। পিছনে ফিরে দেখি রাফিয়া ধরে আছে হাত। রাফিয়া রিয়ানের মেজো বোন। আমি কিছু বলতে না দিয়েই সে আমার হাতে চিঠি জাতীয় একটা বস্তু গুঁজে দিয়ে দৌড়ে চলে গেল। চিঠিটা ফেলে দিতে গিয়ে ও কি মনে করে আর ফেললাম না, পকেটে গুঁজে নিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। অনেকদিন হলো বই নিয়ে বসে হয়নি। মাস্টার্সের লাস্ট ইয়ার চলছে। ভালো একটা সিজিপিএ এর জন্য পড়া তো লাগবেই কিছুটা হলেও। পড়ার মাঝেই হঠাৎ মনে পড়লো চিঠিটার কথা। উঠে প্যান্টের পকেট থেকে বের করলাম। ভেবেছিলাম চিঠি, কিন্তু না, এটা একটা চিরকুট। প্রিয় শান্তিময় মানুষ, জানি না কি করে বলবো আপনাকে। আমি অত কাব্যিক বা উপন্যাস প্রেমী মানুষ না, তাই অত ছন্দ বা মধুময় বাণীর সহিত বলতে পারবো না মনের কথা। এতটুকুই শুনে রাখুন, আমার আপনাকে অনেক ভালো লাগে। অনেক যা বলে বোঝানো সম্ভব না। আর ভালো লাগাটা শুধু ভালো লাগা না, ভালোবাসাও বটে, যার অর্থ দাঁড়ায় আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। চিঠিটা পড়ে আমি বেকুব বনে গেলাম। এভাবে কেউ কাউকে প্রেম নিবেদন করে নাকি? শান কিছুদিন ধরেই রাফিয়ার ব্যাপারটা লক্ষ্য করেছিল। সে রিয়ানকে পড়াতে গেলে মেয়েটা আশেপাশে ঘুরঘুর করত, কথা বলার ট্রাই করত। শান ওসবে পাত্তা দেয়নি, যদিও শান চিরকুটটা বইয়ের ভেজে রেখে ঘুমিয়ে গেল। পরের দিন ও শান যথারীতি রিয়ানকে পড়াতে গেল। কিছু সময় পর রাফিয়া প্রবেশ করলো নাস্তা নিয়ে। টেবিল নাস্তার প্লেট রেখে এসে চলে গেল তার কাজে। শান কিছুক্ষণ ভেবে রিয়ানকে প্রশ্ন করে, রিয়ান আন্টি কি বাসায় নেই? প্রতিদিন তো উনি নিয়ে আসেন নাস্তা, আর তোমার আব্বু আসলে যে? আসলে স্যার, আম্মু আব্বুকে দেখতে গেছে শহরে। বড় আপু নাই এক্সাম দিতে গেছে ঢাকায়। আব্বু ওখানে একলা অসুস্থ হয়ে গিয়েছিলেন, তাই আম্মু আর আমার ছোট বোন গেছে আব্বুকে দেখতে। রিয়ানকে পড়ানো শেষে চলে আসার সময় রাফিয়া আবার পথ আটকে দাঁড়ালো। এই মেয়ে, তোমার কি সমস্যা? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এভাবে আমার হাত ধরে আছো কেন? কেউ দেখলে কি ভাববে? ছাড়ো। কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আগে আপনি আমার চিরকুটের উত্তর দেন। আপনি চাইলে হ্যাঁ বা নাতে জবাব দিতে পারেন, কিন্তু আমার উত্তর চাই মানে চাই। দেখ, তুমি এখনো ছোট, এসব ভালোবাসার কি বুঝো? আবেগী গান না ভাসিয়ে এইসব প্রেম টেম মাথা থেকে ঝেড়ে ফেলো। পড়াশোনায় মন দাও, লাইফে ভালো কিছু করো, দোয়া রইলো। ফার্স্ট অফ অল, আমি ছোট না, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি। আবেগিক ভাষায় নি সত্যিই ভালোবাসি। আর দ্বিতীয়ত, আপনাকে জ্ঞান দিতে বলিনি, হ্যাঁ কি নাতে আনসার দিতে বলেছি আমার চিরকুটের। তোমার চিরকুটে তো কোন প্রশ্নে লিখা ছিল না যে আমার আনসার দেয়া লাগবে? আমারটা আমি জানিয়ে দিয়েছি, এখন আপনারটা জানতে চাচ্ছি হ্যাঁ কিনা। যদি হ্যাঁ বা না এর কথা আসে তাহলে বলবো না। আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। এখন তোমার উত্তর নিশ্চয়ই তুমি পেয়ে গেছো, পথ ছাড়ো। রাফিয়া কিছুই বলল না। শানের কথা পিঠে এসে সামনে থেকে সরে দাঁড়াতেই শান চলে গেলে। বেরিয়ে আসার সময় শানের কেন জানি খারাপ লাগছে। কেন খারাপ লাগছে তার কারণটা অজানা। দেখতে দেখতে তিথির বিয়ের দিন চলে এলো। আজকে তিথির গায়ে হলুদ। শানের বড় বোন, মেজো বোন সহ অন্যান্য কাছের আত্মীয় স্বজন সবাই চলে এসেছে ইতিমধ্যে। ফাহমিদা হোসেন অসুস্থ হওয়াতে শানের মেজো বোন তাড়াতাড়ি চলে এসেছিল। শান পথ চেয়ে বসে আছে, কবে তোহা আসবে। তোহার আসতে দেরি হওয়াতে তাকে ফোন দিবে, তখনই তোহা এসে শানকে জড়িয়ে ধরে। কেমন আছো মেজো ভাইয়া? আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? এত দেরি হলো কেন আসতে? সেই কবে বলেছিলি বের হয়েছিস? আমি ভালো আছি। আর বলো না, রিফাতের অফিসে জরুরি মিটিং থাকাতে ওর ফিরতে দেরি, যার কারণে আমরা ঠিক টাইমে আসতে পারিনি। আচ্ছা, সমস্যা নাই, তুই বাকিদের নিয়ে গিয়ে বসো ভিতরে। আরিয়ান কই? দেখছি না যে। আমি এই তো মামা বলে আরিয়ান শানের কোলে উঠে পড়ে। আমার বাবাইটা কি আমাকে মিস করেনি নাকি? এত লেট করে আসলে যে আজ। আরিয়ান মাথা নাড়িয়ে নাড়িয়ে বুঝায় যে সে শানকে অনেক মিস করেছে। সাদামাটা ভাবেই গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হলো। আসানদের বাড়ি থেকে 10-12 জন এসেছিল তথ্য নিয়ে। মূলত আসানের কাজিন আর ফ্রেন্ডরাই ছিল। বিয়ের দিন সকালে আরো বেশি কাজ। সবাই ব্যস্ত, কারো কোন হদিস নাই, যে যার কাজে বিজি।
বিয়েটা যেহেতু বাড়িতেই হবে, কোন কমিউনিটি সেন্টারে না, তাই একটু ঝামেলাই বটে। সব দিক সামলাতে হিমশিম খেতে হচ্ছে। দুপুরের দিকে বরযাত্রী এসে হাজির, কিন্তু তাদের ভিতরে যেতে দেওয়া হবে না যতক্ষণ না তারা কনেপক্ষের পাওনা পূরণ করছে। মূলত শ্রাবণ আর তিথির বন্ধুরাই ছিল। তারা অনেক কথা কাটাকাটির ওপর 5,000 টাকা আদায় করেই বরকে ভিতরে ঢুকতে দিল। কাজে এসে বিয়ে পড়ানো শেষেই খাওয়া দাওয়া কমপ্লিট হলো বউ আর বরের। বিদায়ের সময় শানের মা আহসানের হাতে তিথির হাত তুলে দিলেন। বাবা, আমার মেয়েটারে দেখে রাখিস, কোন দোষ করলে বুঝিয়ে বলিস। বাবা মারা যাওয়ার পর ওর 3 ভাই ওকে আগলে রেখেছে সব সময়। আমার মেয়ের খেয়াল রাখিস। বলতে বলতে উনি কান্নায় ভেঙে পড়লেন, তিথিকে জড়িয়ে ধরে। তিথির সমান দালে কেঁদে যাচ্ছে। মায়ের কাছ থেকে ছাড়ানোর পর তিথি শানকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। শ্রাবণ কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, এই পেতনি, এবার কান্না থামা। ড্রামা কুইন কোথাকার, নয়তো তোর মেকআপ সব নষ্ট হয়ে ডাইনি লাগবে ডাইনি। তখন আবার তোর বর তোকে না নিয়েই পালাবে। তিথি ছোট ভাইয়া বলে শ্রাবণকে জড়িয়ে ধরে পুনরায় কান্না শুরু করে দিল। সে ভালো করেই জানে তার ছোট ভাইয়া তাকে হাসানোর জন্য এইসব কথা বলছে। তার ছোট ভাইয়া যে তাকে অনেক ভালোবাসে তা সে বুঝতে পারে। আরে পাগলি, কান্না করছিস কেন? আমি তোকে গিয়ে দেখে আসবো মাঝে মধ্যে। ভাইয়ারা আর মাও যাবে তোকে দেখতে, বুঝেছিস? শান তিথিকে গাড়িতে তুলে দিল। আহসান ওর সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো। বাসর ঘরে বসে আছে তিথি। কিছুক্ষণ আগে তার ননদ এসে বিয়ের ভারী সাজগোজ মিটিয়ে সুন্দর থেকে একটা লাল রঙের জামদানি শাড়ি পরিয়ে দিয়ে গেছে আর মাথায় বিয়ের ঘোমটাটা রেখেছে। আহসান রুমে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই তার সামনে ছুটে আসে তার কাজিনার বন্ধুরা। তারা পথ আটকে বলে টাকা না দিলে রুমে প্রবেশ করতে দিবে না। আহসান এদিক ওদিক তাকিয়ে চোখ পিটপিট করে বলে, আমি কি ভুল জায়গায় চলে এলাম নাকি? না তো, আমার যতদূর মনে হচ্ছে এটা আমারই বাড়ি। এই তোরা পেয়েছিস কি হো? শ্বশুর বাড়ি থেকে বউ আনতে সেখানেও টাকা, আর এখন বউ আনার পর তার কাছে যেতে টাকা। মানলাম শ্বশুর বাড়ির ওরা না হয় তাদের দুলাভাই থেকে টাকা হাতিয়ে নিচে, ওদের হক আছে। তোরা আমার আপন হয়ে আমাকে ফকির বানাবি নাকি? আর তোরা আমার বন্ধু না শত্রু? আর আমার বাড়ি, আমার রুম, আমার বউ, তোদের টাকা দিতে যাবো কেন? সর সামনে থেকে। আহসানের কথা শুনে তার খালাতো বোন নিম্মি বলে উঠে, এই রুমে তালা দিয়ে দাও। ওর বউয়ের সাথে বাসর করার শখ নাই। এতদিন যেমন ব্যাচেলর ছিল এখনো থাকবে, সমস্যা কি? দাও দাও, তালা লাগিয়ে দাও, নয়তো ভাবিকে আমাদের রুমে নিয়ে আসো, ওকে ওর রুমে যেতে দাও। আহসান চিবিয়ে চিবিয়ে বলে, কত টাকা লাগবে? বেশি না, 10,000। কি? আমি পারবো না এত টাকা দিতে। এই যাও, ভাবিকে নিয়ে আসো। দিচ্ছি টাকা। আহসান পকেট থেকে টাকা বের করে রিমির হাতে দেয়। এখানে 7,000 আছে, বাকি 3,000 কাল দিব। না, আমরা বাকিতে নয়, নগদে বিশ্বাস। আর তাছাড়া বাকির নাম ফাঁকি। সো তাড়াতাড়ি বের করো বাকি টাকা। বাকির নাম ফাঁকি দেয় না? তা তোরা যা পারছি, আমি কেমনে বিশ্বাস করি যে রুমে আমার বউ গিয়েছে? আমার তো মনে হচ্ছে তোরা ওরে অন্য রুমে রেখেছিস। যেহেতু ভিতরে আমার বউ আছে কিনা আমি সিউর না, তাই কিছু টাকা নগদ আর কিছু বাকি। ওকে মানলাম, বাকি থাক তাইলে, তবে কাল সকালের মধ্যেই যেন পেয়ে যায়। বলে রিমি দরজা থেকে সরে দাঁড়ায়। আহসান মেকি হাসি দিয়ে রুমে ঢুকে ওদের সামনে দরজায় ঠাসাস করে বন্ধ করে দেয়। আহসান রুমে প্রবেশ করতেই তিথি এসে সালাম করে। তারপর দুজনে মিলে 2 রাকাত নামাজ আদায় করলো। তিথি, চলো বেকুনিতে যায়, তোমার সাথে গল্প করার ইচ্ছে সেই কবে থেকে, চলো। আহসান তিথিকে তার জীবনের গল্প শোনাচ্ছে আর তিথি মনোযোগী শ্রোতার ন্যায় শুনছে। হঠাৎ করে তিথি আহসানকে প্রশ্ন করে, আপনি আমায় ভালোবাসেন? আচ্ছা তিথি, সবসময় ভালোবাসি কথাটা মুখে বলতে হবে কেন? মুখে বলা ছাড়া কেউ কি উপলব্ধি করতে পারে না যে কেউ তাকে অনেক ভালোবাসে? তোমাদের বাড়িতে গেলে তোমার সাথে কথা বলার বাহানা খুঁজতাম। মামিকে কল দিলে বা ভাইয়াদের কল দিলে সবসময় তোমার খোঁজ নিতাম। বিয়ে ঠিক হওয়ার পর থেকে ঘন্টার পর ঘন্টা তোমার সাথে ফোনে কথা বলতাম। আমার এসব আচরণেও কি তুমি বুঝতে পারো না তোমাকে ভালোবাসি না কিনা? তিথির দিকে নেশাগ্রস্ত দৃষ্টিতে চেয়ে বলে আহসান। তিথি আহসানের চোখ থেকে দৃষ্টি সরিয়ে নেয়। তুমি 1000 বার আকার ইঙ্গিতে বুঝালেও বুঝতে চাই না যে ভালোবাসো আমায় তুমি। তাই তো যতদিন বেঁচে আছি শুনতে চাই তোমার মুখে, প্রিয়তমা, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই তিথি রুমে ঢুকে খাটের এক পাশে শুয়ে পড়ে। আহসানও কিছুক্ষণ পর রুমে গিয়ে শুয়ে পড়ে অপরদিকে মুখ করে।
ভোরের দিকে মোবাইলের রিংটোনে শানের ঘুমটা ভেঙে গেল। মোবাইল হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে বেশ কয়েকবার কল দেওয়া হয়েছে। শান কল রিসিভ না করেই উঠে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। পুনরায় কল আসলে 2-3 বার রিং হয়ে অফ হয়ে যায়। তিথির বিয়েটা ছোটখাটো ভাবে হলেও মেহমানে ভর্তি শানের বাড়ি। শান ফ্রেশ হয়ে এসে বেরিয়ে পড়ে বাইরে কিছু কাজ আছে তার সারতে। বিকাল হতে হতে প্রায় অনেকেই চলে গেছে তাদের নিজ নিজ বাড়ি। এখন শুধু শানের মেজ বোন আর তোহা আছে বাড়িতে। রাতের খাবার পালা শেষ করে যে যার রুমে চলে গেছে সেই কবেই। আসান বেশ কিছুক্ষণ পরেই রুমে ঢুকেছে। তিথি গুটিসুটি হয়ে শুয়ে আছে খাটের এক পাশে। আসান কিছু না বলেই কোলে তুলে নেয় তিথিকে। আরে করছেনটা কি? পড়ে যাবো তো। নিচে নামান, এত রাতে কই নিয়ে যাচ্ছেন? চুপ, আস্তে কথা বলো, সবাই জেগে যাবে এভাবে চিল্লালে। শক্ত করে ধরো তাহলে পড়বে না। আর আমি তোমাকে যেখানে নিয়ে যাব তুমি সেখানেই যাবে, সেটা জাহান্নামই হোক না কেন। তবে জাহান্নামে যাওয়ার ইচ্ছে নাই, তাই আপাতত ছাদেই নিয়ে যাচ্ছি। তখন ড্রেসিং টেবিলের সামনে বসে ছাদে নিয়ে যাচ্ছেন, ভালো কথা। তা আমার কি পা নেই নাকি? আমি পঙ্গু নাকি? পা দুটো কাউকে ধার দিয়েছি যে আপনার কোলে করে যেতে হবে? বললেই তো হতো ছাদে যাবেন, হেঁটেই যেতাম। এবার তার ঘুম প্রয়োজন। এই নিয়ে এত কথা বলো কেন? বলেছি না চুপ থাকতে। আর আগে তো দেখে মনে হতো কথাই বলতে পারো না। বউ হয়ে সাহস মেবি বেড়ে গেছে। আর একটা কথাও যদি বলো সোজা নিচে ফেলে দিব কোল থেকে। আহসানের কথার পিঠে তিথি এর কিছু বলার সাহস করে না। দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে থাকে আহসানের গলা। একদম ছাদের মাঝে এসে তিথিকে কোল থেকে নামিয়েছে আহসান। বাপরে, এই কত ওজন তোমার? এত ভারী কেন? আর একটু হলে তো শ্বাস না নিতে পেরে আমার আত্মা উড়ে যেত। তিথি কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে উঠে, আমি কি একবারও বলেছি কোলে নিতে? নিজেই তো নিয়ে আসলেন কোলে করে। তখন তো বড় বড় কথা বলছিলেন, এখন আবার দোষারোপ করছেন কেন? আমি কি আর তখন জানতাম নাকি আমার বউয়ের ওজন ছোটখাটো একটা মিনি হাতির সমান হবে বলে? আসান মুখ লুকিয়ে হাসতে থাকে। কিছু বলবে তার আগেই তিথির নজর পড়ে সামনে। চারপাশে তাকিয়ে সে পুরোহিত হয়ে দাঁড়িয়ে আছে। মরিচবাতি সহ আরো নানা রকম লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো ছাদ। বিভিন্ন রকম ফুলের মাঝখানে একটা ছোট্ট টেবিল খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। এতক্ষণ আসানের সাথে কথা কাটাকাটিতে মত্ত থাকায় খেয়ালই করেনি সে। চেয়ার টেনে তিথিকে ইশারা করে বসতে বলে আসান। তিথিও চুপচাপ বসে পড়ে। তুমি জানতে চাও না যে আমি তোমাকে ভালোবাসি কিনা? দেন লিসেন। কবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা? সেই আশাতে দিন গুনেছি। সয়েছি নীরব ব্যথা। ও কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। গান শেষে আহসান তিথির কাছে এসে নিচে হাঁটু গেড়ে বসে তিথির হাত নিজের হাতে নিয়ে নেয়। তিথি, ভালোবাসি তোমায়, অনেক অনেক ভালোবাসি। জানি না কতটুকু আগলে রাখতে পারবো, কিন্তু যতদিন বেঁচে থাকবো সর্বোচ্চ চেষ্টা করবো যাতে আমার কারণে কেন কোন কারণে যাতে তুমি কষ্ট না পাও। ভালোবাসি প্রিয়তমা, ভালোবাসি। বিয়ের 3 দিনের মাথায় সান্না তিথিকে আনতে গিয়েছিল, কিন্তু তিথির শাশুড়ির শরীর খারাপ থাকায় তিথি সান্দের সাথে আসেনি। তিথির শাশুড়ি আর ননদ তিথিকে অনেক করে বুঝিয়েছে সান্দের সাথে যেতে, কিন্তু তিথি সরাসরি বলে দিয়েছে শাশুড়িকে অসুস্থ রেখে বাসায় সে যাবে না। তাই সান্নাও আর জোর করেনি তাকে। বিকালের দিকে শানের মোবাইলে আবার সেই আননোন নাম্বার থেকে কল আসলে শান রিসিভ করে নেয়। আসসালামু আলাইকুম, কে বলছেন? শান, আমি রাফিয়া বলছি। প্লিজ কল কাটিয়েন না। আমি আপনাকে ভুলার অনেক চেষ্টা করেছি কিন্তু পারছি না। সব সময় আপনার কথা মাথায় ঘুরে। সত্যি শান, আমি আপনাকে ছাড়া থাকতে পারছি না। যেদিন আপনি বলেছিলেন ভালোবাসেন না সেই দিন থেকেই আমি চেষ্টা করে যাচ্ছি ভুলার, কিন্তু আপনাকে ভুলে যাওয়া যে এত সহজ না তা আমি জানতাম না। আপনার ভালোবাসতে হবে না, আমি ভালোবাসবো। অন্তত কথা তো বলতে পারেন আমার সাথে। বলেন পারি না আমরা কথা বলতে? ভাবতে পারো, আমি মেয়েটার প্রেমে পড়ে গিয়েছিলাম।
না পারো না? তুমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে হয়েও এই ধরনের কথা বলো কোন মুখে? কারো প্রতি ভালো লাগাটা স্বাভাবিক মানলাম, ট্রাই করো ভুলে যাওয়ার, দেখবা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব। পৃথিবীতে কোন কিছু কারো জন্য থেমে থাকে না, সো তোমার লাইফও আমার জন্য থেমে থাকবে না আশা করি। রাখি, ভালো থেকো। রাফিয়া কি বলতে চাচ্ছে তা শোনার চেষ্টা না করেই কল কেটে দেয় শান। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে শানের আর মনে মনে ভাবে, এসব প্রেম ভালোবাসা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জন্য না রাফিয়া। বড়লোক বাবার মেয়ে তুমি, তোমাদের পরিবার কখনোই আমাদের সম্পর্ক মেনে নিবে না। তাই শুধু শুধু ক্ষণিকের জন্য একটা অপবিত্র সম্পর্কে জড়িয়ে লাভ নেই। মানুষ ভুল একবার করে, যারা বুঝে তারা একই পাপ বারবার করে না। প্রায় অনেকদিন কেটে গেছে মাঝে, রাফিয়া আর কল দেয়নি শানকে। শানও তেমন একটা আগ্রহ দেখায়নি এই ব্যাপারে। এরই মধ্যে তিথি এসে থেকে গিয়েছে কয়েকদিন। তিথিটা চলে যাওয়ার পর বাড়িটা কেমন শূন্য শূন্য হয়ে গেছে। হ্যাঁ আম্মু, ঠিক বলেছ। তোহা আর শ্রাবণ যতদিন ছিল ততদিন তাও একটু ভালো ছিল, খালি খালি লাগেনি তাই না আম্মু? হ্যাঁ রে বাবা, শ্রাবণটাও শহরে ওর কাজে ফিরে গেল, তুই আর তোর বড় ভাইয়াও সারাদিন বাইরে থাকিস। আমি একলা বুড়ি মানুষ, সারাদিন একা একা বাসায় বসে থাকতে কি ভালো লাগে? তাই বলছিলাম কি বড় খোকার বিয়েটা দিয়েই দিব এবার, তুই কি বলিস? তুমি যা ভালো বুঝো আম্মু। তাছাড়া ভাইয়ার বয়সও তো কম হয়নি। ভাইয়া আসলে তুমি এই ব্যাপারে কথা বলে দেখিও। আমি যাচ্ছি, আল্লাহ হাফেজ। আজকে সান্দের স্কুলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। নৃত্য, গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন সবই অন্তর্ভুক্ত ছিল এই প্রতিযোগিতায়। স্কুলের হেড টিচার শানের দিকে তাকিয়ে বলে, শান, তুমি তো অনেক ভালো গান করো তা আমরা সবাই জানি। তাই বলছিলাম কি আজকে আমাদের একটা গান গেয়ে শোনাও। সত্যি তোমার গান শুনলে মন জুড়িয়ে যায়। তোমার আসলে শিক্ষক না হয়ে গায়ক হওয়া উচিত ছিল। চলো তাড়াতাড়ি শুরু করো। স্টুডেন্টরাও দেখো কিভাবে উৎসুক হয়ে বসে আছে তোমার গান শোনার জন্য, যবে থেকে শুনেছে তুমি গান করবে। স্যার আসলে আমি আমতা আমতা করতে থাকে শান। আমরা কিন্তু কোন এক্সকিউজ শুনবো না। যাও যাও শুরু করো। স্কুলের প্রধান শিক্ষক বলছেন, তাও আবার তার চেয়ে বয়সে অনেক বড়। শান তার কথা ফেলতে পারেন না, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও শান স্টেজে উঠে হারমোনিয়াম বাজিয়ে গান করে। ফাল্গুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাল্গুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার অসুখে কি সুখে, অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাল্গুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। গান শেষ হতেই সবাই হাততালি দিয়ে উঠল। সহকারী প্রধান শিক্ষক শানের প্রশংসা করে বললেন, সত্যিই শান, তোমার গানের গলা অসাধারণ। বাকিরাও শানের প্রশংসা করতে কার্পণ্য করল না মোটেও। অপরদিকে আরেক জোড়া বেহা চোখ শুধু শানকেই দেখে যাচ্ছে সেই কবে থেকে। তবে সেই চেয়ে তাকার মধ্যে নেই কোন ঘৃণা কিংবা প্রাপ্তির আকাঙ্ক্ষা, নেই কোন কামনা। এই যে মিস আলিয়া, আমার গান আপনার কাছে কেমন লেগেছে ম্যাম? হঠাৎ কারো আওয়াজ শুনে পিছনে ফিরে তাকালো আলিয়া। খুবই নম্র, ভদ্র, শান্ত স্বভাবের মেয়ে আলিয়া, সেও স্কুলের একজন শিক্ষিকা। সে ভেবে পাচ্ছে না শান্ত তার সামনে ছিল স্টেজে, তাহলে হুট করে পিছনে এলো কেমনে? শান কি অদৃশ্য হওয়ার কোন গ্যাজেট পেয়ে গেল নাকি? এসব ভাবতে ভাবতেই আলিয়া শানকে বলে,
তোমার ফাইজলামি স্বভাবটা এখনো যায়নি শান। আগে স্কুলে থাকতে যেমন ফাইজলামি করো তা এখনো করো। তবে তোমাকে এভাবে দেখতে পেয়ে আমি অনেক খুশি শান। আঙ্কেলের মৃত্যুর পর তো কয়েকটা বছর তুমি নিজেকেই ভুলে গিয়েছিলে। তুমি যে ওই অতীত থেকে বেরিয়ে এসেছো এতেই খুশি হয়েছি অনেক। আর আপনার গান সম্পর্কে কি বলবো মিস্টার, সেই স্কুল লাইফ থেকেই তো আপনার গানের চরম ভক্ত আমি। এহমম, এহমম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ফাইজলামি করছি না শান, তুমি সত্যিই অসাধারণ গাও। বলে আলিয়া মেকি রাগ করে দাঁড়িয়ে রইল। আচ্ছা এসব কথা বাদ দাও, তোমার বিয়ে কবে? বর কি করে? তুমি রাজি আছো তো নাকি আঙ্কেল আন্টির জোড়াজুড়িতে রাজি হয়েছো? আমি নিজের ইচ্ছেতেই রাজি হয়েছি। তোমার জন্য শুধু শুধু ওয়েট করে তো লাভ নেই। তুমি তো আর আমাকে বিয়ে করবে না, তাই ভাগ্যকে মেনে নিয়ে হ্যাঁ বলে দিয়েছি বিয়েতে। হোয়াট আলিয়া, এই মাত্র তুমি কি বললে? আমার জন্য শুধু শুধু ওয়েট মানে? বুঝিনি, বুঝিয়ে বলো কি বলতে চাচ্ছ স্পষ্ট করে। এত অবাক হচ্ছ কেন আর এত বুঝাবুঝির কি আছে? তুমি যেমন সবসময় আমার সাথে ফাইজলামি করো, আমিও করলাম আর কি একটু। বিয়ে সামনের মাসের 15 তারিখ। থ্যাংক গড, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিছিলে। তো ম্যাম আপনার উডবি হাজবেন্ড কি আমার চেয়ে বেশি সুন্দর ও হ্যান্ডসাম? চোখ টিপে হেসে বলে শান। আপনার থেকে আরো অনেক অনেক বেশি হ্যান্ডসাম এন্ড সুন্দর। আপনি তো পচা ডিম, আবার নিজেকে হ্যান্ডসামও দাবি করে হুহহ। কি হহ আমি পচা ডিম, তাহলে তুমি পচা শুটকি। মেরে খুন করে ফেলবো, আমাকে একদম শুটকি বলবা না। বলবো, হাজারবার বলবো। তুমি যা হাবলা, আমার তো ইচ্ছে করছে শুটকির সাথে আরো কয়েকটা ইউনিক নাম অ্যাড করতে। সাজেস্ট করো তো কয়েকটা, ওয়েট আমিই ভাবি। আমাদের মাঝে কিন্তু চুক্তি হয়েছিল তুমি আমাকে এই নামে ডাকবা না। এখন তো তুমি আমাকে শুটকির সাথে সাথে হাবলাও বললা। হুমম, চুক্তি হয়েছিল তুমিও আমাকে পচা ডিম বলবা না, কিন্তু আগে তো তুমি শুরু করলা। আর হাবলা বলবো না তোমায় তো কি বলবো বলো? কাউকে মেরে আবার খুন করে কেমনে? আমাকে একটু বলো, আমিও শিখে রাখি। তুমি আমাকে আবার গাধাও বললা বলে চিল্লিয়ে শানের দিকে তেড়ে আসতে গেলে কয়েকটা স্টুডেন্ট তাদের দেখে হাসতে লাগলো। এতক্ষণে তাদের হুঁশ এসেছে, তারা স্কুল মাঠে দাঁড়িয়ে এত স্টুডেন্ট মানুষজনের মাঝে বাচ্চাদের মতো ঝগড়া করছিল। কোথাও তারা শিক্ষক মানুষ স্টুডেন্টদের শিখাবে ঝগড়াঝাটি ভালো না বলি, সেখানে তারাই যেন শিখিয়ে দিচ্ছে কেমনে ঝগড়া করতে হয়। পরিস্থিতি বোধগম্য হতেই শান, আলিয়া একজন আরেকজনের দিকে তাকিয়েই হেসে দিল। তো মিস আলিয়া, আপনার উডবি হাজবেন্ডের নাম কি? আগাম কিছু বলা যাবে না ভাব নিয়ে বলে আলিয়া। এত ঢং না করো, বলো নাম কি বেচারার। আদনান আনান চৌধুরী, পেশায় একজন ডাক্তার। ওহো ম্যাডাম, তাহলে ডাক্তারবাবুর বউ হবে। তো ছেলের ফ্যামিলিতে কে কে আছে? যৌথ পরিবার উনাদের, বাবা মা, চাচা চাচি সবাই একসাথে থাকে। ওর বাবা চাচা আর কাজিন ভাইরা ফ্যামিলি বিজনেস সামলায়। উনি আর তার কাজিন একটা ডাক্তারি লাইনে যুক্ত শুধু। আমার তো বেচারার জন্য এখন থেকেই চিন্তা হচ্ছে, তোমাকে হজম করবে কেমনে সে চিন্তা করছে এমন ভাব করে বলে শান। কেন, আমি কি হজম না হওয়ার মতো জিনিস? এত সুইট, কিউট, ইনোসেন্ট একটা বউ পাবে, হজম হবে না কেন? বলে বাবালে, এত কনফিডেন্স? হুমো। আচ্ছা আজকে তাহলে আসি। বিয়ের দাওয়াত না দিলেও কিন্তু চলে যাব, মনে রেখ। আগে থেকে বলে দিলাম বলে শান হেসে বিদায় নেয় আলিয়ার কাছ থেকে।
প্রস্তাব দেয়। আলিয়া শানের যাওয়ার পথ অনুসরণ করে অনেকক্ষণ তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিয়ে চোখের কোণে লেগে থাকা জলটুকু মুছে নেয় আর মনে মনে আওড়াতে থাকে। এত রাতে? আচ্ছা শান, তুমি কি কোনোদিন আমার ভালোবাসা খেয়াল করনি? হচ্ছে যে শান্তশিষ্ট মেয়েটা কোন ছেলের সাথে কথা বলতো না, ক্লাসে চুপচাপ বসে থাকতো, বেশি কথা বলতো না, সেই মেয়েটা তোমার সামনে অনর্গল কথা বলে যেত, তোমার সাথে কথা বলার জন্য মরিয়া হয়ে উঠতো। তুমি কি তার আচরণ দেখে বুঝতে পারতে না সে তোমাকে কতটা চায়, নাকি বুঝেও না বুঝার ভান করতে? তুমি যেদিন ক্লাসে সবার সামনে লিজাকে প্রপোজ করেছিলে, বিশ্বাস করো শান, সেদিন মনে হয়েছিল আমার নিঃশ্বাস বোধ হয় আটকে যাচ্ছিল, আমার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল সেই দিন শান। সাম্য ছাদের দরজাটা হালকা ফিরিয়ে দেয়। আমি এতটাই স্বার্থপর, তোমার জন্য খোদার কাছে শুধু প্রার্থনা করছিলাম যাতে লিজা তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করে, কিন্তু সৃষ্টিকর্তাও হয়তো চাননি আমি তোমার কপালে লেখা থাকি। লিজা অ্যাকসেপ্ট করে নিল তোমার প্রপোজাল। সেদিন বাসায় গিয়ে দরজা বন্ধ করে প্রচুর কান্না করেছি শান, করব নাই বা কেন বলো, কিশোরী মনের কোণে জমে উঠা প্রথম প্রেম, তুমি কষ্ট তো লাগবেই। ফুল ফলের গাছ, বসার জন্য রাখা চেয়ার টেবিল। বাবা, মা, আপু বারবার জিজ্ঞেস করেছিল কি হয়েছে, বলতে পারিনি কাউকে কি হয়েছে, যেমনটা বলতে পারিনি তোমায়। আমি তোমাকে ভালোবাসি শান, অনেক ভালোবাসি। ওই যে গান আছে, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। ছাদে বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। তেমনি তুমি আমার প্রথম প্রেম শান। এসএসসি দিয়ে শহরে চলে গিয়েছিলাম 2 বছর আগে, যখন স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ পাই তখন তোমার সাথে আবার দেখা বন্ধ করে নেয়। আস্তে আস্তে তোমার কাছ থেকে জানতে পারলাম লিজা তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। তখন তোমার জন্য খারাপ লাগলেও মনের কোণের কোথাও যেন শান্তি লাগছিল এই ভেবে যে না, শানকে আমি হারাইনি, ভাগ্য বোধ হয় আমাকে আরেকটা সুযোগ দিল। কিন্তু সব আশা ভেঙে চুরমার হয়ে গেল যখন তুমি রিদওয়ান ভাইয়াকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসার নজরে কখনো দেখোইনি, সব সময় একজন ভালো বন্ধু ভেবে এসেছো, যার কাছে তুমি তোমার মনের কথা শেয়ার করে অনেক রিলিফ ফিল করো। ভালো বন্ধু এর চেয়ে বেশি কিছু না, তাই আমিও নিজের মনের কথা মনেই রেখে দিয়েছিলাম। ভালো বন্ধুর জায়গাটা হারাতে চাইনি, সব সময় তোমার বন্ধু হয়ে থাকার অধিকারটা হারাতে চাইনি। দ্বিতীয়বারের মতো আবার হারালাম সেই দিন তোমায়। আচ্ছা, আমি তো আগেই জানতাম তুমি আমার হবে না, সেই কবেই কিশোরী বয়সে তোমায় হারিয়েছি, তারপরও দ্বিতীয়বার হারিয়ে এত কষ্ট কেন হয়েছিল সেদিন শান, বলতে পারো? বাবা মার পছন্দ করা পাত্রের সাথে বিয়ে বসতে রাজি হয়েছি। তোমাকে ভুলা সহজ কি কঠিন তার হিসাব কষতে আমি যাব না কখনো, তবে আপ্রাণ চেষ্টা করব তোমাকে ভুলার। কোনোদিন কাউকে জানতে দিব না যে আমিও ভালোবাসা নামক অনুভূতির মাজালে আটকেছিলাম। ভালো থেকো তুমি। রাতে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল শান, তার বড় ভাইয়া শামীম আর মা। তখন মিসেস কোকিয়া হোসাইন শামীমের বিয়ের কথাটা তুলেন। তার ভাষ্যমতে তিনি বাসায় আর একা একা থাকতে পারবেন না, তারা দুই ভাই সারাদিন কাজের জন্য বাইরে থাকে, ছোট ছেলে শহরে, বাসায় যেহেতু তিনি একলা মানুষ তাই এইবার একটা বউ নিয়ে আসতে চাই বাসায়। দেখো শামীম, আমার বয়স হয়েছে অনেক, কবে মরে যাব তার ঠিক ঠিকানা নেই, তাই আমি চাই মরে যাওয়ার আগে তোমার বিয়েটা অন্তত দিয়ে যাই। আমি এখন বিয়ে করতে পারবো না আম্মা। কেন, আরো বুড়ো হলে তখন করবে? বেশ রাগী স্বরেই বলে উঠেন মিসেস কোকিয়া। ছেলে মেয়েরা বয়সে বেশ বড় হলেও আজও তাকে সেই ছোটবেলার মতো হয়, শ্রদ্ধা করে তার সন্তানেরা। মায়ের এমন স্বরে কথা বলা দেখে আর কিছু বলে না শামীম, চুপচাপ খাওয়ার প্রতি মনোযোগ দেয়। আমি কয়েকজনকে বলে রেখেছি মেয়ে দেখার জন্য, তোমার কোন পছন্দ থাকলে বলতে পারো। আমার তেমন কেউ নেই আম্মা, তোমার যা ঠিক মনে হয় তা করো বলে শামীম হাত ধুয়ে নিজের রুমে চলে যায়। শামীম চলে যেতেই মিসেস কোকে আর শান হাই ফাইভ দিয়ে উঠে। গ্রেট জব মিমেস হোসাইন, আপনি রাগী টোনে কথা না বললে আপনার বড় খোকা কোনোদিনও বিয়েতে রাজি হতো না। শানের কথার সাথে মিসেস হোসাইন একমত, কারণ তিনি এর আগেও অনেকবার ছেলেকে অনেকভাবে বুঝিয়েছে বিয়ের জন্য রাজি হয়নি সে। ছেলে মেয়ে বড় হওয়ার পর থেকে তিনি কখনো রাগী স্বরে তাদের সাথে কথা বলেননি, সব সময় নরম কণ্ঠে কথা বলে এসেছেন।
জোর করে কখনো তাদের উপর কিছু চাপিয়ে দেয়নি। ভুল করলে শান্তভাবে বসিয়ে বুঝিয়ে দিয়েছেন। মায়ের আজকের হঠাৎ এমন টোনের কারণেই হয়তো শামীম মানা করার সাহসটুকু আর পায়নি। শান শোন, কাল একটা মেয়ে দেখতে যাব, আমাদের পাশের গ্রামেরই। তোর বড় চাচা খবর নিয়েছে টুকটাক সব। ভাবছি কালকে গিয়ে দেখে আসবো। তোকেও কিন্তু আমাদের সাথে যেতে হবে, কোন বাহানা শুনবো না। দেখি আম্মু, স্কুল শেষে সময় থাকলে আমি অবশ্যই যাব। তুমি তোমার বড় খোকারে খবরটা দি রাখিও, কারণ উনার বিয়ে বলে কথা, উনি না থাকলে তো চলবে না। শানের কথার সাথে মিসেস হোসাইনও একমত পোষণ করেন। তারপর চলে যান শামীমকে কালকের জন্য প্রস্তুত থাকতে বলতে। পরের দিন যথারীতি শানের চাচার দেখা পাত্রী দেখতে চলে যায় শান। শামীম আর তাদের মার সাথে তাদের বড় চাচাও আছে। মেয়ে তাদের পছন্দ হয়েছে। শাওনের মা মেয়ের বাবাকে বলেন, আমাদের আপনার মেয়েকে বেশ পছন্দ হয়েছে। আপনারা চাইলে আজকেই পাকা কথা বলে রাখতে চাচ্ছি। না না, আমাদের কোন আপত্তি নেই বোন। আপনাদের ব্যাপারে অনেক শুনেছি। আমার মেয়েকে সৎপাত্রে দান করতে পেরে আমি আরো খুশি হব। মিসেস হোসাইন মাথা নিচু করে বসে থাকা রিমিকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, মা, তোমার কোন আপত্তি নেই তো? থাকলে বলতে পারো, লজ্জা পাওয়ার দরকার নাই। সবার সামনে বলতে না পারলে তোমার বাবা মাকে বলতে পারো আলাদাভাবে। রিনি মাথা দুলিয়ে উত্তর দেয় যে তার কোন সমস্যা নেই এই বিয়েতে। কয়েকদিন পরেই বিয়ের তারিখ ঠিক করা হয়। শানের মা চান না তার বাড়ির লক্ষ্মী ঘর ছেড়ে বেশি দিন বাইরে থাকুক, তাই এত তাড়াহুড়ো। সারাদিনের সব দখল সামলে বিছানায় শুতে যাওয়ার আগেই শানের মোবাইলটা গগনবিদারী আওয়াজে কেঁপে উঠল। হাতে নিয়ে দেখে পাপিয়া নামটা ভেসে উঠছে মোবাইল স্ক্রিনে। শান কল রিসিভ করে কানে ধরে। পাপিয়া, কেমন আছিস? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো এতদিন পর ভাইয়ার কথা মনে পড়েছে নাকি? আসলে ভাইয়া, তুমি তো জানো লিজা আপুর সাথে তোমার সম্পর্কটা আমাদের পরিবার মেনে নেয়নি। তাই ওরা চাই না আমিও তোমার সাথে কোনো রকম যোগাযোগ রাখি। তাই আর কি, একটু বুঝে শুনে কাজ করতে হয়। হুমম, বুঝলাম। তুই একটা কথা ভুল বললি, কিন্তু আমার আর লিজার সম্পর্ক তোদের ফ্যামিলি মেনে নেয়নি এটা সত্যি নয়। তারা মেনে নিয়েছিল বিধায় আমি লিজার সাথে রিলেশন কন্টিনিউ করেছিলাম। পাপিয়া, তুই জানিস ফুর্তি করে বেড়াবো বলে প্রেম করব এমন ছেলে আমি নই, আর তোর পরিবার আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ভালো টাকা পয়সা, স্ট্যাটাস সব দেখেই লোভে পড়ে লিজার বিয়ে দিয়েছে অন্য ছেলের সাথে। আর হ্যাঁ, আমি যখন খবর পেয়ে ছুটে গেছিলাম, আমায় কি যেন বলেছিল ও, হ্যাঁ, আমার মতো বেকার ছেলের সাথে তারা তাদের মেয়ের বিয়ে দিবে না। আচ্ছা যাই হোক, পুরনো কথা বাদ দে। আর হ্যাঁ, তুই চাইলে আমার সাথে যোগাযোগ না রাখতে পারিস। আমি চাই না আমার জন্য তোদের কোন ক্ষতি হোক। না ভাইয়া, এভাবে বলছো কেন? তুমি জানো আমার কোন ভাই নেই, তোমাকেই নিজের ভাইয়ের মতো মেনে এসেছি সব সময়। তুমি না রাখলেও আমি রাখবো যোগাযোগ সব সময়। প্লিজ ভাইয়া, যোগাযোগ অফ করিও না। ফোনের অপর পাশ থেকে পাপিয়ার কান্না ভেজা কণ্ঠে বলা কথা শুনে শান পাপিয়াকে আশ্বস্ত করে যে সে যোগাযোগ অফ করবে না কখনো। ভাইয়া, তুমি লিজা আপুকে ভুল বুঝো না। সে নিজেও চাইনি বিয়েটা করতে। ইভেন বাসা থেকে পালিয়ে যাওয়ার স্টেপও নিয়েছিল। কিন্তু আব্বু আম্মু ওকে ব্ল্যাকমেইল করে বলেছিল ও এমন কিছু করলে তারা সুইসাইড করবে। তুমি বলো, কোন মেয়ে এরম কথা শুনে কেমনে কোন স্টেপ নিবে? আব্বু ওদের পা ধরেও কান্নাকাটি করেছে অনেক। তুমি তো জানোই, তুমি নিজেও তো কত বুঝালে উনাদের, কিন্তু ওরা মানেনি। আমি কোনোদিন লিজাকে দোষারোপ করিনি পাপিয়া। আমি জানতাম ওর ভালোবাসায় কোন খাত ছিল না। সময়, পরিস্থিতি, ভাগ্য কোনটাই আমাদের অনুকূলে ছিল না বলেই হয়তো ঝড়ের গতিতে সব লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, সৃষ্টিকর্তাই হয়তো এই সম্পর্ক চায়নি। আর তোর বাবা মা একদিক থেকে ভালোই করেছে, আমার মতো বেকার ছেলের হাতে মেয়ে না দিয়ে ভালো সম্ভ্রান্ত পরিবারে মেয়ে বিয়ে দিয়েছে। আমার শুধু এটাই খারাপ লাগে যে ওনারা ওয়াদা ভঙ্গ করেছে, সাথে আমার মাকে অপমান বলে দীর্ঘশ্বাস ফেলে শান। আপুকে এখনো ভালোবাসো? প্রশ্ন করে পাপিয়া। তুমি এখনো আপুকে ভালোবাসো ভাইয়া?
পাপিয়ার প্রশ্নে শান কিছুক্ষণ চুপ থেকে পড়ে জবাব দেয়, লিজা আমার অতীত পাপিয়া। ভালোবাসি না তা বলবো না, কিন্তু আগে যে অধিকার, যে মনোভাব নিয়ে ভালোবাসতাম, সেই রকম ভালোবাসাটা ফিল করি না এখন। কারণ সে এখন অন্য কারো বউ, তার প্রতি আমার আগের ভালোবাসা কাঠফাটা ঘৃণ্য। তবে হ্যাঁ, ভালোবাসি, হয়তো একটু বেশিই বাসি, কিন্তু সম্পর্কের তফাতে। তাহলে তুমি মুভ অন করছো না কেন ভাইয়া? রাফিয়া মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসে। তোমার অবহেলায় নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে মেয়েটা। তুমি ওকে দেখলে বুঝবে আগের রাফিয়া এখন আগের মতো নেই। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এক অবস্থা। আমি তোমাকে ছোট বোন হিসেবে অনুরোধ করছি, ওকে একটা সুযোগ দাও। আমার বিশ্বাস সে তোমাকে ঠকাবে না। ওয়েট ওয়েট, রাফিয়া আমাকে ভালোবাসে সে কথা তুই কিভাবে জানলি? আর রাফিয়ার সাথে তোর সম্পর্ক কি? আর খাওয়া দাওয়া বন্ধ করা এসব বাচ্চাদের স্বভাব। তাহলে ভাব মেয়েটার বাচ্চামি, এগুলো ভালোবাসা না, বেশ ভাব নিয়ে বলে শান। রাফিয়া আমার বেস্ট ফ্রেন্ড ভাইয়া। আমি ওর আর তোমার মধ্যে হওয়া সব কথাই জানি। ওই বলেছে আমাকে। প্লিজ ভাইয়া, ওকে মেনে নাও, প্লিজ প্লিজ প্লিজ। তুই ভালো করেই জানোস রাফিয়াদের ফ্যামিলি স্ট্যাটাস কেমন। ওদের পরিবার মানবে কোনোদিন আমাদের এই সম্পর্ক? আমি দ্বিতীয়বারের মতো কোন ঝামেলায় পড়তে চাই না পাপিয়া। তুমি এই মাত্র কি বললে আমাদের সম্পর্কই আহুয়াহ, তার মানে তুমি রাফিয়াকে ভালোবাসো কিন্তু ওকে হারানোর ভয় বলতে পারছো না? সামথিং সামথিং ভাইয়া। ওই মেয়ে চুপ। বড় ভাই বলছো স্যার, বড় ভাইয়ের সাথে এভাবে মস্করা করতেছো কেন? তোর মোবাইলের ব্যালেন্স যাচ্ছে না দাদি? নাকি কোন পোলার কাছ থেকে ব্যালেন্স করিয়ে নিয়েছিস তাই নিজে টাকা না বলে গায়ে লাগছে না? ফার্স্ট অফ অল, এই পাপিয়া কোন ছেলের কাছে হাত পাতে না দিতি তো আমার হাতে টাকা নামক বস্তু কিছুটা হলেও থাকে। বাইরের রাস্তা ফ্রি মিনিট ছিল তাই এতক্ষণ কথা বলছি তোমার সাথে। তৃতীয়ত নিজেই বললা বড় ভাইয়ের মতো, তো নিজেই এমন কথা বললে কেন আমারে? ওই তোর সাথে কথা বলতে বলতে আমিও এমন হয়ে গেছি আর কি, বড় ছোট ভুলে গেছি। মিনিট ছিল সেটাই আমি তো ভাবতেছি, আর ওই কিপ্টুর সাথে এতক্ষণ কথা বলছে কেন, যেখানে কোনোদিন একটা কলও দেয় না। ঘোড়ার ডিম কিপ্টুস। তুমি কিপটা, আমি না। আর আমি সুযোগ পাইলেই দিই তোমাকে কল। তুমি নিজেই তো ব্যস্ত মানুষ। আচ্ছা রাখি আজ। আল্লাহ হাফেজ। পারলে রাফিয়ার সাথে কথা বলে নিও। ও আসলে অনেক অসুস্থ। পারলে আমার কথাটা একবার ভেবে দেখো, ওকে একটা সুযোগ দেয়। ভালো থাকিস। আর শুন, লিজা কেমন আছে? সে তার স্বামী সংসার নিয়ে ভালো আছে। তুমি ওর চিন্তা বাদ দিয়ে নিজের কথা ভাবো। বিয়ে শাদী করো তাড়াতাড়ি। হুমম চেষ্টা করবো বলে শান কল কেটে দেয়। রাফিয়াকে সে পছন্দ করে না এমনটাও না, কিন্তু শান চায় না শুধুমাত্র নামধারী স্ট্যাটাসের জন্য তার আবার দ্বিতীয়বারের মতো ভালোবাসা হারাতে হোক। কল করবে কি করবে না ভাবতে ভাবতে সেই দিনের কল আসা আননোন নাম্বারটা খুঁজে কল দেয় শান। সে ভেবেছে বয়স কম আবেগে রাফিয়া পাগলামি করছে, কিন্তু সত্যি সত্যি যে নিজেকে কষ্ট দিয়ে অসুস্থ হয়ে পড়বে তা শান ভাবেনি। দুইবার রিং হওয়ার পর কল কেটে গেলে শান তৃতীয়বারের মতো কল দিবে না করেও আবার দিল। এবার একবার রিং হওয়ার সাথে সাথেই অপর পাশ থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। ওই আপনি আমাকে কল দেওয়ার সাহস পান কই থেকে? আমার সাথে কথা বললে আপনার পাপ হবে না বুঝি এখন? রাখেন পুনরায় একটু পর আই হেট ইউ চিল্লিয়ে বলে কল কেটে দেয় রাফিয়া। শান মোবাইলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বোঝার ট্রাই করে ঘটনাটা আসলে কি ঘটলো একটু আগে। বাব্বা এত রাগ! আমাকে কোন কিছু বলতে না দিয়ে ডিরেক্ট কল কেটে দিল। শান পুনরায় কল দেয় রাফিয়ার নাম্বারে। ওই সমস্যা কি আপনার? বলছি না আপনার সাথে কোন কথা নেই। চুপ, একদম চুপ। কালকে পাপিয়ার সাথে ক্যাফেতে আসবা। তোমার সাথে কথা আছে। আর এক মুহূর্তও কথা বাড়ানোর সুযোগ দেয় না রাফিয়া এসে। কল কেটে দেয়, নয়তো এই মেয়ে আবার এক গাদা কথা শুনিয়ে দিবে শানকে। বিশ্বাস নেই। রাতের ডিনার শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল আলিয়া, তখনই তার ফোনটা বেজে উঠল। মোবাইল হাতে নিয়ে আলিয়া দেখে আদনান আনান চৌধুরী নামটা স্ক্রিনে ভেসে উঠছে। রিসিভ করার সাথে সাথেই অপর পাশের কিছু কথা কানে আসলো আলিয়ার। কি সমস্যা মিসেস আনান? বিকালে কল দিলাম আপনাকে রিসিভ করেননি, আর এখন এত দেরিতে ফোন রিসিভ করছেন? আমি কোন ভুল করে ফেললাম নাকি? আনানের কথা শুনে আলিয়া জবাব দেয়, আমার নাম আলিয়া। আদনান বেচারা বুঝে উঠতে পারেনি আলিয়া কি বলতে চাচ্ছে, সে পাল্টা প্রশ্ন করে, মানে? মানেটা সহজ। আমি এখনো মিসে আছি, মিসেস হয়নি তাই নাম ধরেই ডাকবেন আলিয়া। আলিয়া জেবিন আহমেদ, মিসেস আনান না। ওরে রমণী, আমার প্রাণপ্রিয় সহধর্মিনী, স্কুলের বাচ্চাদের ম্যাডাম। আমার বাচ্চার মা, আপনি কি ভুলে গেছেন আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে? জাস্ট কবুল বলে আপনাকে ঘরে তোলা বাকি আর ডর। কি কি বাকি বলবো কি? এই 1 মিনিট, তোমার আবার ভুলে যাওয়ার রোগ নেই তো?
হায় আল্লাহ, তুমি আমার কপালে এমন বুলেটকার বউ রাখলে শেষ পর্যন্ত। বলে আনান মুখ চেপে ধরে হাসছে। এই শুনুন, একদম বাজে কথা বলবেন না। আমার কোন ভুলে যাওয়ার রোগ নেই। যা আসছে তাই বলে যাচ্ছে, মুখে রাগী স্বরে বলে উঠে আলিয়া। আচ্ছা বাবা, ঠিক আছে। এত রেগে যাচ্ছ কেন? কুল ডাউন। ডিনার করেছো? হ্যাঁ, ছোট্ট করে জবাব দেয় আলিয়া। যাক ভালো। আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম আমার বউটারে একটু জ্বালায়। সকাল থেকেও কথা হয়নি আমাদের, তাই আর কি। বউয়ের সাথে দিনে এক বেলাও কথা না হলে কি টাইম আর কাটে বলো? এই তুমি সত্যি সত্যি ডিস্টার্ব ফিল করছো না তো? কি হলো, কিছু বলছো না যে? অপর পাশ থেকে কোন সারা শব্দ না পেয়ে পুনরায় জিজ্ঞেস করে আনান। কোন সমস্যা? আলিয়া বেশ কিছুক্ষণ ধরেই চুপ করে আছে। আনানের মুখে বউ শব্দটা শুনে আলিয়া একদম ফ্রিজড হয়ে গেছে। কেমন জানি অধিকার মেশানো ছিল আনানের আমার বউ কথাটাতে। আচ্ছা, আলিয়া কি এমন অধিকার মেশানো শব্দে আনানকে আমার স্বামী বলে মেনে নিতে পারবে? এসব ভাবতেই আলিয়ার কেমন জানি লাগছে। কষ্ট হচ্ছে ভিতরে। ভালোবাসে একজনকে, বিয়ে করছে আরেকজনকে। সে সব সামলাবে কেমন ভাবতেই অস্বস্তি লাগছে তার। তাই কথা আর না বাড়ানোর তাগিদে আলিয়া বলে উঠে, আমি ঘুমাবো। ঘুম আসছে? আনানের আরো কিছুক্ষণ গল্প করার ইচ্ছে থাকলেও আলিয়ার ঘুমানোর কথা শুনে আর বেশি কিছু বলে না। আচ্ছা ঘুমাও, আল্লাহ হাফেজ। কল কেটে মোবাইলের প্রোফাইল পিকচারের দিকে এক পলক তাকিয়ে হাসে আনান। আলিয়ার শাড়ি পরা একটা পিক। দেয়ালে হেলান দিয়ে নিচের দিকে তাকিয়ে মুচকি হাসে আলিয়া। ওই মুহূর্তেই হয়তো ক্যামেরা বন্দি করা হয়েছে। সাদা রঙের শাড়িতে থেকে শুভ্র রঙা পরিচয় কম লাগছে না মোটেও। পবিত্র সম্পর্কগুলো সত্যিই অনেক সুন্দর মিসেস আদনান আনান চৌধুরী। আপনাকে ছবিতে দেখেই প্রেমে পড়ে গেছিলাম। তাই তো খুব তাড়াতাড়ি আমার সাথে বৈধ সম্পর্কে বেঁধে নিয়েছি। আমি যে এখন নেশায় আসক্ত মিসেস চৌধুরী, উহু সিগারেট অ্যালকোহলের নয়, আপনার নেশায় আসক্ত। ওই যে বলে না, গ্লাসের পর গ্লাসে মদের নেশা তো কোন নেশায় না। আমি তো আপনার চোখের মাধ্যমে নেশা করেছি, এটা এত সহজে কাটায় না। তবে আমি এই নেশা থেকে মুক্তি পেতে চাই না মিসেস চৌধুরী, আর যদি মুক্তি পেতেই হয় তবে রিহ্যাব সেন্টারটা আপনিই হইয়েন। হে প্রণয়িনী, দিবেন কি আমায় অনুমতি? থাকতে আপনার নেশার আসক্তিতে ডুবে? প্রশ্ন করিয়েন না আবার সাঁতার জানি কিনা বলে। আমি জানলেও কাটবো না সাঁতার। কারণ আমি ঝাঁপিয়ে দিয়েছি ডোবার উদ্দেশ্যে। আনান। বিকালবেলা একটা খোলা মাঠের ঘাসের উপর বসে আছে শান, রাফিয়া, পাপিয়া। মাঠটা সামনের গ্রামেরই দিকের এক কলেজ প্রাঙ্গণ। বিকালবেলা হয়তো কলেজের স্টুডেন্ট তেমন একটা নেই। যারা আছে তারা ফ্রেন্ডদের নিয়ে আড্ডা হতো। শান কয়েকবার চোরা চোখে রাফিয়াকে দেখেছে। মেয়েটাকে আগের চাইতে অনেক শুকনো লাগছে। নিশ্চয়ই খাওয়া দাওয়া অফ করে দিয়েছিল। দেখেই বোঝা যাচ্ছে। শান বুঝে না এই না খেয়ে থাকার ব্যাপারটা। খাবারের সাথে কি সম্পর্ক ভাই দুনিয়াবি সমস্যার? বিশেষ করে বেছে বেছে মেয়ে জাতিরা এই বদ অভ্যাসটা বেশি লালন করে, যা শানের কাছে বড্ড বিরক্তিকর লাগে। বেশ অনেকক্ষণ যাবৎ চুপচাপ বসে আছে তিনজনেই, কারো মুখে কোন কথা নেই। হুট করে পাপিয়া উঠে বলে, ভাইয়া, আমার একটা জরুরি কল করতে হবে। তোমরা কথা বলো, আমি 5 মিনিটে আসছি। মূলত শান আর রাফিয়াকে ফ্রি স্পেস দেওয়ার জন্যই পাপিয়া কলের বাহানা দিয়ে উঠে গেছে। পাপিয়া যাওয়ার পর শান বেশ শান্ত স্বরে রাফিয়াকে জিজ্ঞেস করে, কেমন আছো? শানের প্রশ্নে রাফিয়া একটু বিরক্ত হয়। সে শানের বিদিনের কথার পর থেকে বেশ চটে আছে শানের উপর। এখানেও আসতে চায়নি। শানের সাথে দেখা করার ইচ্ছেই না তার আপাতত। উপর উপর এমন দেখালেও মনে মনে শানকে দেখার লোভও জাগে আবার। বেশ দুটানায় আছে সে। এই দুটানার জের ধরেই পাপিয়ার কথাতে এখানে আসতে রাজি হয়েছে সে। রাফিয়া সামান্য রাগী টোনেই দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আপনি যেমনটা দেখতে চেয়েছেন তেমনটা আছি। বেহায়া নির্লজ্জরা কেমন তাকে জানেন না? রাফিয়ার কথা বলার সময় মুখভঙ্গিমা দেখে শানের হাসি আসলে বেচারা এখন হাসলে নির্ঘাতেই মেয়ে তার ঘাট থেকে মাথা আলাদা করে দিবে আজ। শান হাসিটা মনের ভিতরেই চাপা দেয় তক্ষুনি। স্বাভাবিক থেকেই বলে, আমি আবার কবে তোমাকে বেহায়া বলেছি? আমি নিজেই নিজেকে এই নাম দিয়েছি, আপনাকে ভালোবাসার কথা বলেছি তাই। আচ্ছা বুঝলাম। শোনো, আমি তোমার ভালো না করতে পারলে খারাপ কখনো চাইবো না। তুমি কেন অবুঝের মতো এইসব প্রেম ভালোবাসাতে পড়ে আছো বলো তো? খাওয়া দাওয়া বন্ধ করে দেয় হেন তেন এসব কি? কেন পড়ে আছি জানেন না এসব প্রেম টেমে? শান জানে রাফিয়া তার জন্যই এমন করছে, তাও অবুঝের মতো বলে, না তো আমি কেমনে জানবো কেন এসবের পিছে পড়ে আছো? ভালোবাসি আপনাকে তাই রাফিয়ার কাটকার জবাব।
তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? আমার অতীত সম্পর্কে জানো? অন্য কারো জায়গা তোমায় কেমনে দিব বলো তো? তোমাকে ভালোবাসতে না পারলে তখন তোমার খারাপ লাগবে না? আর তাছাড়া তোমার সাথে আমার যায় না। তোমার বাবা বড়লোক মানুষ, আমার মতো নিম্ন মধ্যবিত্ত ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিবে না। আমি আপনার অতীত সম্পর্কে সব জানি, পাপিয়ার কাছে শুনেছি। আর কে বললো আপনার মনিলিজা আপুর জন্য যে জায়গায় আছে তা আমাকে দিতে? আমাকে নতুন জায়গা দিলেই চলবে। নতুন মানুষ, নতুন একটা সম্পর্ক এমনটা। আর আমাকে ভালো না বেঁচে থাকতেই পারবেন না। আচ্ছা মানলাম, কিন্তু তোমার পরিবার শান প্রশ্ন করে রাফিয়াকে। বাবার মেনে নেয়া না নেয়া আসছে পড়ে। আগে বলুন তো ভালোবাসেন আমায়? দেখ, কোন কথা শুনবো না বলুন আগে যা জানতে চেয়েছি পাল্টা জবাব দেয় রাফিয়া। আচ্ছা তোমার কাছে ভালোবাসা মানে কি রাফিয়া? শানের প্রশ্নে ভাবার কিছুই নেই রাফিয়ার। সে জীবনে একবারই প্রেমে পড়েছে, আর তা হলো সাফিয়ান হোসেন শানের। তাই তার কাছে উত্তরটা জানা। সে সেকেন্ডেই জবাব দেয়, আমার কাছে ভালোবাসা মানে আপনি, শুধুই আপনি। রাফিয়ার এমন উত্তরে শান একটু অবাক হয় না। সে জানতো রাফিয়া এমন কিছুই বলবে। সে যতটুকু বুঝেছে মেয়েটা সত্যি তাকে অনেক ভালোবাসে। শান পুনরায় রাফিয়াকে বলে, আর আমার কাছে কি জানো? না রাফিয়ার সোজাসাপটা উত্তর। ভালোবাসা হলো সুপ্ত অনুভূতি, যা প্রিয়ের কাছে থাকলে চকচক করে, আর দূরে গেলে জ্বলন্ত অগ্নিকুণ্ডের ন্যায় দাউ দাউ করে জ্বলে। শানের কথার তেমন একটা মানে না বুঝলেও রাফিয়া বেশ বুঝতে পেরেছে শান আগের ভালোবাসা এখনো ভুলেনি। এটা ভেবে মন খারাপ হলেও তা প্রকাশ করে না সে শানের সামনে। আচ্ছা, আমি যদি কোনোদিন আপনাকে ঠকাই তখন কি করবেন? শানের চোখের দিকে চোখ রেখেই কথাটা বলে রাফিয়া। রাফিয়ার কথা শুনে শান মুচকি হাসে। রাফিয়া পুনরায় বলেন, না কি করবেন? আমায় ঘৃণা করবেন? আমি জানি তুমি আমায় কোনোদিন ঠকাবে না। আর ঘৃণা, ঘৃণা তো বহু দূর। যাদের ভালোবাসা যায় তাদের ঘৃণা করা যায় না রাফিয়া। শানের কথায় রাফিয়ার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। আমি আমার উত্তর পেয়ে গেছি বলে রাফিয়া বেশ উৎফুল্ল নয়নে তাকায় শানের পানে। কি উত্তর পেয়েছো? শান প্রশ্ন করে। আপনার জানা লাগবে না। কথা দিচ্ছি যত বাধা বিপত্তি আসুক না কেন আমি আপনার হাত ছাড়বো না কখনো। সব সময় সুখে দুঃখে আপনার পাশে থাকবো। এমনকি ঝড় এসে উড়ায় নিয়ে গেলে যাব না আপনাকে ফেলে, আর আপনাকে নিয়ে গেলে ঝড়ে আপনার সাথে আমিও চলে যাব। রাফিয়ার শেষের দিকের কথাটা শুনে শান হা হা করে হেসে দেয়। এই মেয়ে, তুমি কি বলছো? তুমি জানো ঝড় এসে উড়ায় নিয়ে গেলে যাবে মানে? ধুর, অতি আবেগে কি কি বলেছি জানি না তো। দেখেছো, তুমি নিজেই বলছো আবেগ, তাহলে ভালোবা। শানের কথাতে পুনরায় তেতে উঠে রাফিয়া। আবেগ না, আবেগকে আবার ভালোবাসার মাঝে টেনে আনছেন কেন? আর যদি আবেগ হয় এটা, তাহলে এই আবেগ সারা জীবন থাকবে। আই প্রমিস। রাফিয়ার কথাতে মনে মনে বেশ খুশি হয় শান। রাফিয়ার দিকে মায়া ভরা এক দৃষ্টি নিক্ষেপ করে শান। এই দৃষ্টি বেশ নড়বড়ে করে দিচ্ছে রাফিয়াকে। ইচ্ছে করছে তার একান্ত ভালোবাসার মানুষটাকে একটিবার বার বুকের মাঝে চাপতে ধরতে, তার ললাটে রাফিয়ার ওষ্ঠের নরম ছোঁয়া দিয়ে দিতে। ঠিকই দাদা ভাবছে সে। নিজের ভাবনাতে নিজেই বিরক্ত হয়, রাফিয়ার সাথে একটু লজ্জা পায়। বিয়ের আগে এসব করা ঠিক হবে না ভেবে ছোট্ট করে দীর্ঘশ্বাস ছাড়ে রাফিয়া। আমি হয়তো তোমাকে দামি কোন শাড়ি, গহনা, দামি গিফট দিতে পারবো না। তোমাকে হয়তো দামি গাড়িতে ঘোরাতে পারবো না, কিন্তু বিশ্বাস করো সময় পেলেই তোমাকে রিক্সা করে ঘোরাবো। নদীর পাড়ে তোমার হাত ধরে হাঁটবো, আর দামি না হোক তোমাকে কয়েকটা ভালো দেখতে শাড়ি, গয়না তো কিনে দিতেই পারবো, তাই না? রাফিয়ার দিকে কিভাবে দৃষ্টি রেখে বলে শান। আমারও তো কিছু লাগবে না, আপনি থাকলেই হবে। তখন ভালোবাসা দরজা জানালা যা আছে সব দিয়ে পালাবে। তুমি শুনুনি বাণীতে যে টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়? ও, এই সমস্যা বুঝি। তাহলে দরজা জানালা বন্ধ করে রাখবো যাতে ভালোবাসা পালাতে না পারে বলে রাফিয়া হেসে দেয়। সাথে শানও হাসছে। আর তাদের কথা শুনে পেছনে থেকে মুখে হাত দিয়ে ভাবুক ভঙ্গিতে পাপিয়া বলে ওঠে, বাব্বা, আমি যাওয়ার পর তাহলে সব ঠিকঠাক হয়ে গেছে? তাহলে কি ভেবে নিব আমি কি বিরিয়ানির মধ্যে এলাচের ভূমিকা পালন করছিলাম নাকি তখন? পাপিয়ার কণ্ঠে শান রাফিয়ার হাসি বন্ধ হয়ে যায়। দুইজনেই বেশ স্বাভাবিক হয়ে বসে আছে আগের ন্যায়। তাদের এমন আচরণ দেখে পাপিয়া কপাল কুঁচিয়ে একবার রাফিয়ার দিকে তাকাতো, আরেকবার শানের পানে। হয়েছে, আর নাটক করা লাগবে না। আমাকে দেখেই দুইজনের কিচিরমিচির থামিয়ে দিয়েছো। ধরো এটা, নাও, প্রপোজ করো ওরে। শানের দিকে একগুচ্ছ ভৃঙ্গরাজ ফুল এগিয়ে দিয়ে বলে পাপিয়া। সে যখন ফোনের বাহানা দিয়ে উঠেছে তখনই মাঠের এক প্রান্তের বাগান থেকে খুঁজে খুঁজে গুচ্ছ করেছে ফুলগুলো।
ফুলের গুচ্ছটা পাপিয়ার হাত থেকে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় শান। শানকে উঠতে দেখে রাফিয়াও উঠে দাঁড়ায়। শান এত ভনিতা না করে রাফিয়ার সামনে ফুলের গুচ্ছ ধরে বলে ওঠে, তুমি কি আমার ছায়ার সঙ্গিনী হবে? রাফিয়া ফুলটা নিচ্ছে না দেখে পাপিয়া কোণে দিয়ে গুতুচ্ছে তাকে, কিন্তু তারপরও কোন হেলদুল নেই তার। রাফিয়ার এমন কাণ্ডে ভ্রু কুঁচকে আসে শানের। কি হলো রাফিয়া? শান প্রশ্ন করে। আমি শুনেছি আপনি খুব ভালো গান করেন, আর আমাকে খালি ফুল দিয়ে প্রপোজ করলে হবে না, গান নিয়ে প্রপোজ করতে হবে। তাহলে ভেবে দেখবো কি করা যায় আপনার সাথে। আমি যে গানটা গাইবো তার জবাবে গাইবেন, ঠিক আছে? এমন কথা শুনে পাপিয়া বলে উঠে, বোন তুই আর ভাইয়া থাক, আমার আবার কল দিতে হবে আর্জেন্ট, আসি। নিজে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর এখন বলি কিনা আমি প্রপোজ করলে অ্যাকসেপ্ট করবে কি করবে না ভেবে দেখবে। মেয়ে মানুষ আজবই বটে, মনে মনে বলে শান। আচ্ছা ঠিক আছে, জবাব দেয় শান। আর 1 মিনিটও লেট না করে রাফিয়া গিয়ে উঠে। এক পায়ে নুপুর আমার, অন্য পা খালি, এক পাশে সাগর। এক পাশে বালি। তোমার ছোট তরির বল নেবে কি, নেবে কি? শান জবাব দেয়, হুমম নেব, তুমি যাবে। এরপরেই সুর তুলে গান ধরে। বলবো না আকাশের চাঁদ এনে দেব, বলবো না তুমি রাজকন্যা, শুধু জিজ্ঞেস করে দিবে কি পারি। হোক যত ঝড় বন্যা, আমার ছোট তরি বল যাবে কি, যাবে কি? হ্যাঁ যাব। আমি আপনার সাথে ছোট তরি করে সমুদ্রের উতাল পাতাল ঢেউ উপেক্ষা করে সব জায়গায় যেতে রাজি। হাসি মুখে শানের কাছ থেকে ফুলের গুচ্ছটা নিয়ে নেয় রাফিয়া, জড়িয়ে ধরতে গিয়েও ধরে না। ছোট তরি করে সমুদ্রের উতাল পাতাল ঢেউ পাড়ি দেয় সম্ভব না রে রাফিয়া, কি উল্টাপাল্টা কথা বলস। বড় নৌকা লাগবে বা জাহাজ বলে পাপিয়া হেসে দেয়। তরিকে বাম হাত ঢুকাতে বলেছে প্রেমের মাঝে, আসলেই এলাজ তুই শানের কথা এইবার দ্বিগুণ বেগে হেসে উঠতে পাপিয়া। আরো বেশ কিছুক্ষণ গল্প করার পর রাফিয়া আর পাপিয়াকে পৌঁছে দিয়ে বাড়ি আসে শান। কেটে গেছে বেশ অনেক দিন। শান সেই দিনের পর থেকে প্রতিদিন রাফিয়ার সাথে কথা বলে ফোনে। একদিন রাফিয়ার সাথে কোন কারণে কথা না হলে মনে হয় তার জীবন থেকে বেশ একটা গুরুত্বপূর্ণ পার্ট মিস গেছে। শান বারবার চেয়েছে রাফিয়াদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানোর, কিন্তু রাফিয়া নিজেই বারণ করে দিয়েছে, কারণ তার বড় বোনের বিয়ে হয়নি এখনো। সে চায় না বড় বোনের আগে সে নিজে বিয়ে করে নিক আর সমাজের মানুষের আজেবাজে কথা শুনুক। ব্যাপারটা বুঝে শান ও আর কিছু বলেনি। শানের বড় ভাইয়েরও বিয়ে হয়ে গেছে রিমির সাথে, আর 1 সপ্তাহ হয়েছে। আর আবার আলিয়ার বিয়ে, সেখানে যেতে হবে। শানের তাই প্রস্তুতি নিচ্ছে। আলিয়া বারবার শানকে কল করে জানিয়েছে সে যেন তার ফ্যামিলিকে নিয়ে আসে বিয়েতে, কিন্তু শানের মা অসুস্থ থাকায় আর ভাবি বাপের বাড়ি নাইরে থাকায় শান একাই যাবে বিয়েতে। বিয়ের অনুষ্ঠানে শান সকলের সাথে হেসে হেসে কথা বলছে আর মেহমানদের কার কি লাগবে তা দেখছে। আলিয়ার বাবা অসুস্থ আর তার কোন ভাই না থাকায় শানকে সব দেখতে হচ্ছে, আর শানও যেহেতু আগে থেকেই তাদের ফ্যামিলির মতো, তাই বিয়ের এইসব গুরু দায়িত্ব শানের উপরই দিয়েছে আলিয়ার বাবা। বর বউয়ের জন্য আলাদা করে 2টো স্টেজ বানানো হয়েছে। কবুল বলার পর এই দুইজনকে একই স্টেজে আনা হবে, ততক্ষণ অব্দি দুইজনে আলাদা জায়গায় থাকবে। আনারা এখনো এসে পৌঁছায়নি, তাই বউয়ের জন্য রেডি করা আলাদা স্টেজে বসানো হয়েছে আলিয়াকে। সে বারবার ঘুমটার আড়ালে শানকে দেখে যাচ্ছে যে আপাতত এদিক ওদিক ছোটাছুটি করতে ব্যস্ত। আচ্ছা তোমাকে বলিও নি কখনো, কিংবা অনুভবও করতে দিনি, তারপরও তোমার প্রতি এই অজানা টানটাই কি প্রকাশ করে না যে এটাই ভালোবাসা? মানলাম তো একতরফা ভালোবাসা, কিন্তু যাই হোক, ভালোবাসি তো ভীষণভাবে ভালোবাসি। এরম টান তো কারো প্রতি আসে না যেমনটা প্রবলভাবে তোমার জন্য আসে। ভালোবাসি সাফিয়ান হোসেন শান, ভালোবাসি। আনমনে কথাগুলো ভাবতে ভাবতে নিজেই নিজেকে ধিক্কার জানায় আলিয়া। আর মাত্র কিছুক্ষণ পরেই সে অন্যের বউ হয়ে যাবে, তখন শানকে ভালোবাসা তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, আগের ভালোবাসাটাও কি নিষিদ্ধ ছিল না? তাচ্ছিল্যের হাসি হাসে আলিয়া। এরই মাঝে শোরগোল পড়ে বর এসেছে। আলিয়া এবার নড়েচড়ে বসে। তার নিঃশ্বাস নিতে বোধহয় কষ্টও হচ্ছে। সত্যিই শানকে হারিয়ে ফেলবে এবার সে। আচ্ছা, সে কি শেষবারের মতো একবার গিয়ে শানকে জানাবে তার এতদিনে লুকিয়ে রাখা ভালোবাসার কথা, তিলে তিলে নিত্যদিনে গড়া ওঠা অনুভূতিগুলোর কথা? পরক্ষণেই ভাবে না থাক, যা হচ্ছে হতে দিক। ভাগ্যই বড় বন্ধু, কবে কি হয় দেখা যাক। তুমি যদি চাইতে হতাম মাধবীলতা।
থাকতাম তোমার জীবনে তারই মতো ছড়িয়ে ছিটিয়ে। তুমি যদি চাইতে হতাম চাঁদ, দিতাম জ্যোৎস্নার আলো তোমার একাকী রাতের আকাশে। তুমি যদি চাইতে হতাম পাখি, তোমাকে নিয়ে উড়ে বেড়াতাম এই পৃথিবীতে। তুমি যদি চাইতে হতাম সোয়েটার, মুড়িয়ে রাখতাম তোমায় শীতের কবল হতে। তুমি যদি চাইতে হতাম বৃক্ষ, দিতাম তোমায় ছায়া গরমের দিনে। তুমি যদি চাইতে হতো এসব কল্পনা সত্যি, তুমি যদি চাইতে হতো এদিন তোমার আমার। আমি বলিনি আর তুমিও হয়তো চাওনি, তাই আমি হতে পারিনি তোমার। পুনরায় আক্ষেপ নিয়ে বলতে হয় আবার, ঈশোস, তুমি যদি চাইতে আমি হতাম তোমার আলিয়া। আলিয়া তার চোখের কোণে জমে থাকা পানি সন্তর্পণে মুছে নিল। যাকে পাবে না তার কথা ভেবে তো কোন লাভ নেই, শুধু শুধুই বাড়তি কষ্ট। যে তার জীবনে আসছে তার কাছ থেকে না হয় ভালোবাসা পাওয়ার চেষ্টা করবে আলিয়া। পরপর 3বার কবুল বলেই আলিয়া হয়ে গেল আলিয়া জেবিন আহমেদ থেকে মিসেস আদনান আনান চৌধুরী। এখন সে চাইলেও আর আনানকে বলতে পারবে না সে মিসেস আনান নয়। বিদায় বেলায় শানকে একবার মন ভরে দেখে নিল আলিয়া। শান আলিয়ার মাথায় হাত বুলিয়ে সামান্য হেসেই বলে ওঠে, তোমার হাজবেন্ড অনেক ভালো, কয়েক ঘন্টার পরিচয়েই বুঝতে পেরেছি। তোমায় সুখে রাখবে ম্যাডাম দেখো। আলিয়া তার বাবা মা বোন শানকে ছেড়ে এই মফস্বল শহর ছেড়ে চলে যাবে সুদূর ঢাকায়। এই ছোট্ট শহর কম গ্রামে হয়তো আর তেমন একটা আশা হবে না তার। বছরে ম্যাক্সিমাম হয়তো 10-15 দিন বা তারও কম। চাইলেই সে সরাসরি এর শানকে দেখতে পারবে না। একতরফা ভালোবাসাগুলো বোধ হয় একটু বেশি বেদনাদায়ক হয়, কারণ নিজে নিজে সব সাজিয়ে গেলাম আবার নিজেই বেহুলা কষ্ট পেলাম, অথচ অপরপক্ষের কোনো প্রতিক্রিয়া ইয়ার পাওয়া হলো না। রুমের এক মাথা থেকে অপর মাথা পায়চারি করছে তিথি। আহসান ব্যাগে তার জামা কাপড় গুছাতে ব্যস্ত। তিথিকে এভাবে দেখে আহসান শান্ত কণ্ঠে বলে ওঠে, কি সমস্যা, এভাবে পায়চারি করছো কেন? কি বলবে বলো? তিথি অসহায় দৃষ্টিতে তাকায় আহসানের দিকে। এই মানুষটা সব বুঝে না বুঝার ভান করে। তিথি অভিমানী স্বরেই বলে, আপনি না বলেছেন আমাকে কখনো কষ্ট দিবেন না, তাহলে এখন দিচ্ছেন যে? তিথির মুখে এমন কথা শুনে কপাল কুঁচকে আসে আহসানের। সে আবার কবে কষ্ট দিল তিথিকে, বা এখনই কষ্ট দিচ্ছে কই, তার তো মনে পড়ছে না। আমি আবার তোমায় কষ্ট দিচ্ছি কিভাবে? দিচ্ছেনই তো, আমাকে রেখে কানাডায় কেন যেতে হবে আপনার? তুমি তো জানোই আমি ওখানেই ছিলাম এতটা বছর। আব্বু আম্মুকে নিয়ে ওখানেই শিফট হওয়ার কথা ছিল, কিন্তু তারা তো বিয়ে না দিয়ে যেতে চায়নি। আর তাছাড়া আমি কানাডায় যাওয়াতে তোমাকে কষ্ট দিলাম কেমনে? আহসান বেশ ভালো করেই বুঝেছে তিথি কি বলতে চাচ্ছে, কিন্তু তার তিথির মুখ থেকেই শুনতে চাইছে। তিথি এবার বেশ জোরেই বলে ওঠে, জানেন না কেমনে দিচ্ছেন? আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া। ও আচ্ছা তাই নাকি? তা এতদিন এরম ভালোবাসা কই ছিল? একটু কাছে যেতে চাইলেই তো আব্বু আম্মুর বাহানা এটা ওটা বলে দূরে দূরে থাকো। এখন থাকতে পারবে না কেন? চোখ ছোট ছোট করে তিথির দিকে তাকিয়ে বলে আহসান। জানি না বলে কান্না করে দেয় তিথি। তিথিকে আচমকা কান্না করতে দেখে হকচকিয়ে উঠে আহসান। সে ভাবেনি তিথি কান্না করে দিবে। মেয়েটা এমন কেন কিছু বললেই কান্না করে দেয়। তবে এই কান্নামাখা মুখ দেখতে শান্তি লাগে আহসানের, কারণ তার মতে কান্নার পর তিথিকে আরো বেশি সুন্দর লাগে। তারপরও তিথিকে থামাতে দ্রুত তিথির সামনে গিয়ে বুকে আগলে নেয় তাকে। আরে বোকা পাখি, কান্না করছো কেন? তুমি, বাবা মা, আমরা সবাই কানাডায় থাকবো। এখন আপাতত আমায় গিয়ে আগে ওখানে সব ঠিকঠাক করতে হবে, তারপর তোমাদের নিয়ে যাব। বেশি না 1টা মাস থাকতে পারবে না পাখি? আহসানের কথার কোন জবাব দেয় না তিথি। সে আহসানের কলার চেপে বুকে মুখ লুকিয়ে আছে এখনো। কান্নার মাঝে মাঝে হেঁচকিও তুলছে সে। কোন জবাব না পেয়ে আহসান পুনরায় বলে, ওকে আমি যাব না। ওখানে সব বিজনেস বাদ দিয়ে বাংলাদেশে সেটেল হয়ে যাব নেই। কি বলো, এটা করবো? দুই পাশে মাথা দুলিয়ে না বুঝায় তিথি। 1টা মাস অপেক্ষা করতে পারবে তো? এবারও মুখে কোন জবাব না দিয়ে উপর নিচ মাথা দুলিয়ে হ্যাঁ বুঝায় তিথি। তাহলে কান্না থামাও। আহসানের কথায় বাধ্য মেয়ের মতো সত্যি সত্যিই কান্না থামিয়ে দেয় তিথি। আহসান তিথির কপালে ভালোবাসার পরশ দিয়ে কোলে তুলে নেয় তাকে। আর আরো একবার দুইজন দুজনাতে পরিপূর্ণ হবে তারা, আর তার সাক্ষী রবে দূরের ওই আকাশ, চাঁদ, তারারা। রুমের একপাশের খাটের উপর গুটিসুটি মেরে বসে আছে আলিয়া। কিছুক্ষণ পর এই রুমে প্রবেশ করে আনান। আনানের উপস্থিতি টের পেয়ে নড়েচড়ে বসে আলিয়া।
আনান সামনে আসতেই আলিয়া নিচে নেমে তাকে সালাম করতে গেলে সে আলিয়াকে নিষেধ করে সালাম করতে। বেশ স্বাভাবিক স্বরেই সে আলিয়াকে বলে, এসবের দরকার নেই মিসেস চৌধুরী। মিসেস চৌধুরী ডাকটা শুনতেই কেমন একটা শিহরণ খেলে গেল আলিয়ার শরীর জুড়ে। কেমন সেটা হয়তো বলে বুঝাতে পারবে না। জীবনে প্রথম এমন অনুভূত হচ্ছে তখন পুরুষের মিসেস চৌধুরী ডাকে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সামান্য লজ্জাও লাগছে বোধ হয়। আলিয়াকে এভাবে নিচে তাকিয়ে থাকতে দেখে আনান পুনরায় বলে ওঠে, এসব ভারী সারি গহনা পরে বসে থাকার কোন দরকার নেই। চেঞ্জ করে অজু করে আসো, নামাজ পড়বো দুইজনে মিলে। আনানের কথায় আলিয়া তার ট্রলির দিকে তাকায়। রুমে ঢুকার একটু পরেই আনানের কাজে নিষে দিয়ে গেছে আলিয়ার ট্রলিটা। কাবার্ডে কাপড়গুলো গুছিয়ে রাখার টাইম হয়ে ওঠেনি তার, যার দরুন রুমের এক কোণে পড়ে আছে সেটা। আলিয়া হেঁটে গিয়ে একটা শাড়ি বের করে চুপচাপ চলে যায় বাথরুমে। বেরিয়ে এসে দেখে আনান আগে থেকেই জায়নামাজ বিছিয়ে তার জন্য অপেক্ষা করছে। আলিয়া চুপচাপ আনানের পাশে গিয়ে দাঁড়ায়। আলিয়াকে পাশে দাঁড়াতে দেখে আনান নামাজের উদ্দেশ্যে নিতে বাঁধে। নামাজ শেষ করে উঠে আনান জায়নামাজ কাবার্ডে রেখে খাটে এসে বসতেই আলিয়া পর করে বলে উঠে, দেখুন আপনি আমার স্বামী, তাই স্বামীর অধিকার আপনি ফলাতে পারেন, আমি বাধা দিব না। কারণ বাধা দিলে আমাকে জান্নাতের হুরেরা অভিশাপ দিবে। কিন্তু তবুও আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমাকে কিছুটা সময় দিন। আমি কমফোর্টেবল হলে নিজেই নিজেকে আপনার কাছে সঁপে দিব। বলতে পারেন আমার অনুরোধ এটা, রাখবেন কি রাখবেন না সেটা আপনার উপর পুরোটাই। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আলিয়া মাথা নিচু করে পুনরায় আগের ন্যায় দাঁড়িয়ে আছে। আলিয়ার কথা শুনে ভ্রু গুছিয়ে তাকায় আনান। মিসেস চৌধুরী, আপনার কি মনে হয় আমি কি শুধু ফিজিক্যাল রিলেশনের জন্য আপনাকে বিয়ে করেছি? বিয়ে একটা সুন্দর সম্পর্ক, যে সম্পর্ক শুধু শারীরিক চাহিদার না, ভালোবাসা, বন্ধুত্ব, মান অভিমান, ঝগড়া সব মিলিয়ে এই সম্পর্ক। তুমি না চাওয়া অবধি আমি ট্যাচও করবো না তোমায়। এসব নিয়ে ভাবতে হবে না তোমার, রাত হয়েছে ঘুমিয়ে পড়ো। বলেই খাট থেকে বালিশ নিয়ে সোফায় চলে যায় আনান। আপনি খাটেই ঘুমাতে পারেন, সমস্যা হবে না, দুইজনে থাকার মতো যথেষ্ট জায়গা আছে। মিনমিনি স্বরে কথাটা বলে আলিয়া। আলিয়ার মুখে এই কথা শুনে আনান নীরবে হাসে তার অগোচরে। মিসেস চৌধুরী, আপনি প্রেমে পড়বেন, খুব বাজেভাবেই আমার প্রেমে পড়বেন, দেখে নিন। তবে সে প্রেমে হারানোর ভয়ের চেয়ে আনন্দ থাকবে বেশি। আফটার অল বৈধ প্রেম বলে কথা। মনে মনে কথাগুলো ভেবে আনমনেই আসে আনান। আনানকে হাসতে দেখে একবার তার দিকে তাকায় আলিয়া, কিন্তু এতটা সে পাত্তা দেয় না এই বিষয়। গিয়ে খাটের একপাশে শুয়ে পড়ে। শান রাফিয়াকে কল দিচ্ছে অনেকক্ষণ ধরে, কিন্তু রাফিয়া কল রিসিভ করছে না। কি হলো আজকে মেয়েটার, বুঝে উঠে না শান। অন্য সময় হলে তো রাফিয়া সেকেন্ড সময়ও ব্যয় না করে শানের কল রিসিভ করে রাফিয়া। অথচ আজ মেয়েটার কি এমন হলো যে এতবার কল দেওয়া সত্ত্বেও শানের কল রিসিভ করছে না সে? শান কিছু একটা ভেবে কল দেয় পাপিয়ার ফোনে। দু একবার রিং হতেই পাপিয়া কল রিসিভ করে। শান ব্যতিব্যস্ত স্বরেই জিজ্ঞেস করে পাপিয়াকে, কিরে পাপিয়া, রাফিয়ার কি হয়েছে? আমি সকাল থেকে কল দিচ্ছি, রিসিভ করছে না কেন? ভাইয়া তুমি কিছু শোনোনি? কি শুনবো? এত হেয়ালি না করে বল না কি হয়েছে। রায়ান আপু আত্মহত্যা করেছে, আমি এখন ওদের বাসায়। রায়ান আপু মানে রাফিয়ার বড় বোন? কিন্তু কেন? কি এমন হয়েছে যে মেয়েটা আত্মহত্যা করলো? শান নিজের ভান্নাতেই বলে ওঠে, কেন? এখনো কিছু বলতে পারছি না ভাইয়া। রাফিয়া সহ ওর পরিবারের সকলের অবস্থা খারাপ। ওর মা বারবার জ্ঞান হারাচ্ছে, সাথে রাফিয়াও। ওর সাথে আপুর সুন্দর একটা সম্পর্ক ছিল, বেস্ট ফ্রেন্ডের মতো দুইজনেই। দুইজনকে কখনো ঝগড়া করতে দেখিনি। আন্টি আর ও দুইজনকেই সামলানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তুই আমার রাফিয়ার খেয়াল রাখিস পাপিয়া। আমার ইচ্ছে করছে ওর কাছে ছুটে যেতে, কিন্তু এটা সম্ভব না। ওর পরিবার স্বাভাবিকভাবে নিবে না, এভাবে হুট করে গেলে। যদি রিয়ানকে পড়ানো কন্টিনিউ করতাম তাহলে তখন একটা হয়েছিল যাওয়ার। তুই খেয়াল রাখিস ওর। তুমি চিন্তা করো না ভাইয়া, আমি আছি ওর সাথে।
সারাদিন আপনারা দুই ভাই বাইরে থাকেন, আরেকজন উঠে বসে আছে শহরে। আপনার মাও অসুখের বাহানা দিয়ে বসে থাকে, কোন কাজকর্ম করে না। তার কাপড় চোপড়ও আমার ধুয়ে দিতে হয়, তারপর আছে রান্না বান্না। আরেকজন আছে না বিয়ের উপযুক্ত থেকে বিয়ে করে আনতে বলেন, একা আমি করতে পারবো না সব। রিমির কথা শুনে কপাল কুঁচকে তাকায় শামীম। সে সবে বাইরে থেকে এসেছে, আর এসেই বউয়ের মুখে এমন কথা শুনে মেজাজটা বিগড়ে যায় তার। তোমার সাহস কি করে হয় এই ধরনের কথা বলার? আম্মু অসুস্থ অনেক আগে থেকেই, অসুখের বাহানা নেয় মানে? আরেকবার এমন কথা মুখ দিয়ে বের করলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আর কার বিয়ে কবে হবে সেটা তুমি বলার কে? শানের যখন ইচ্ছে হবে তখন সে করে নিবে বিয়ে, তোমার আমার বলা লাগবে না। আর যদি বলি কাজের কথা, তাহলে রান্না বান্না করা কি তোমার উচিত নয়? আম্মুর কাপড় ধুয়ে দিচ্ছ, এটাই বাড়তি তো। দেন আমি লোক রেখে দিব এটার জন্য। হুহ, পকেটে নেই 2 টাকা 100 টাকার বুলি। রিমির কথাটা শুনে বিগড়ে যাওয়া মেজাজ আর নিয়ন্ত্রণে রাখতে পারে না শামীম। সজোরে তার গাল বরাবর বসিয়ে দেয় এক চড়। বিয়ে হয়েছে এখনো 3 মাস মতো হলো, এখনই নিজের রূপ দেখাতে শুরু করলি? এভাবে চললে তো তুই আমার পরিবার আলাদা করেই ছাড়বি। বেশ চিল্লিয়ে কথাগুলো বলে ওঠে শামীম। শামীমের চেঁচামেচির আওয়াজে মিসেস হোসেন রুম থেকে বেরিয়ে বারান্দায় আসেন। তার শরীরটা আজকাল তেমন ভালো যায় না, খুবই নাজুক অবস্থা, মৃত্যু হয়তো ঘনিয়ে আসছে। ছেলের রাগী আওয়াজে না চাইতেও অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে আসতে হয়েছে তাকে। রিমিকে আঁচলে মুখ চেপে কান্না করতে দেখে তিনি প্রশ্ন করেন, কি হয়েছে বউ? রিমি কোন জবাব দেয় না। রিমির কাছে কোন জবাব না পেয়ে তিনি ছেলের পানে তাকান প্রশ্নসূচক দৃষ্টিতে। কিছু না আম্মু, তেমন কিছু না। তোমাদের মধ্যে কি হয়েছে আমি জানি না, কিন্তু বউয়ের গায়ে হাত তোলা এইরকম শিক্ষা অন্তত আমি তোমাকে দিনি। তাই পরের বার থেকে সাবধান। সমস্যা হতেই পারে, তাই বলে গায়ে হাত তুলবে এমন না। রুমে গিয়ে দুইজনের মধ্যে বোঝাপড়া করে নিবা। বলেই পুনরায় রুমের উদ্দেশ্যে হাঁটা ধরেন তিনি। শামীম ভেবে পায় না তার মা কেমনে বুঝলো সে রিমির গায়ে হাত তুলেছে। রিমির দিকে তাকাতেই কারণটা স্পষ্ট হয় তার কাছে। রিমির গালে আঙুলের চাপ বসে আছে, যে কেউ দেখলেই বুঝবে কোন শক্তপোক্ত হাত দ্বারা আঘাত করা হয়েছে নরম গালে। ছোট্ট করে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে শামীমের। রিমির পানে পুনরায় একবার তাকিয়ে বেরিয়ে যায় বাইরে। রায়ান মারা গেছে আজ 5 দিন হলো। রাফিয়া কারোর সাথে তেমন কথা বলেনি এই কদিন। শান টেক্সট করলে হুমম না এভাবেই জবাব দিয়েছে শুধু। সে ভাবতে পারছে না তার আপু আত্মহত্যার মতো জঘন্য পাপ কেমন করলো। কয়েকদিন আগেও তো সব ঠিক ছিল, আপুর বিয়ের কথা চলছিল, কিন্তু হঠাৎ এক ঝড়ো হাওয়া এসে সব তছনছ করে দিল। তবে একটা বিষয় রাফিয়াকে বারবার ভাবাচ্ছে, বিয়ের কথা শোনার পর থেকে এই রায়ান কেমন যেন উদাসীন থাকতো। কিছু তো নিশ্চয়ই ঘটেছে যা চোখের আড়ালে থেকে যাচ্ছে। হয়তো একটু এদিক ওদিক চোখ মেলে তাকালেই সকল ধোঁয়াশা দূর হবে। রাফিয়া কিছু একটা ভেবে তার বোনের রুমে চলে গেল। সে রায়ানের রুমের প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। শেষবার যখন রাফিয়া তার বোনের সাথে দেখা করতে এসেছিল তখন সে কি যেন লুকিয়ে রাখছিল রাফিয়াকে দেখে। রাফিয়া তখন বিষয়টাকে নিয়ে মাথা না ঘামালেও এখন তা বেশ খটকা লাগছে রাফিয়ার মনে। কি ভেবে রাফিয়া পুরো রুম তল্লাশি করা শুরু করে দিল। অনেক খোঁজাখুঁজির পর রাফিয়ার নজর গেল খাটের নিচে। সে নিচু হয়ে সেখান থেকে বের করলো একটা খয়েরি রঙের খামের ডায়েরি। ডায়েরির উপর হালকা করে কি যেন একটা লেখা। রাফিয়া লেখাটা ভালো করে বুঝতে না পারায় ডায়েরি খুলে পড়তে শুরু করলো। প্রথম পাতায় খুব সুন্দর করে আর্ট করে বড় করে লেখা, আমার ভালোবাসা। আমি জানি আমার এই ডায়েরিটা একদিন না একদিন কারো হাতে পড়বে। হয়তো সেদিন আমি বেঁচে নাও থাকতে পারি, কারণ মন আর মস্তিষ্কের সাথে লড়াই করতে করতে আমি যে বড্ড ক্লান্ত হয়ে গেছি। বাবা, মা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। তোমরা হয়তো কোনোদিন ভাবনি আমি এমন একটা কাজ করব। বিশ্বাস করো আমি আর পারছি না আম্মু আব্বু, শান্তি পাচ্ছি না, বিরক্ত আমি। আমি আবিরকে খুব ভালোবাসি আম্মু। ও যে আমায় ভালোবাসে না এমন না, আবিরও আমাকে অনেক ভালোবাসে। তোমরা যখন আমার বিয়ের কথা বলেছিলে আমি তখনই তোমাদের আবিরের কথা বলতে চেয়েছি, কিন্তু তার আগে আবিরের দিক থেকে কনফার্ম হয়ে নিতে চেয়েছিলাম। জানো আমি আবিরকে বলেছি বাসায় প্রস্তাব পাঠাতে, কিন্তু ও আমায় এমন কিছু সত্য বললো যার জন্য আমি প্রস্তুত ছিলাম না আম্মু, মোটে না। জানো আম্মু, 4 বছরের রিলেশনে ও আমাকে কখনো জানায়নি ও অন্য ধর্মের, আর না আমি জানতে চেয়েছি। 23-24 বছরের একটা মেয়ে বোকার মতো এত বছর প্রেম করে গেল একটা ছেলের সাথে, তার আসল পরিচয় ছাড়া। ভাবো কতটা বোকা তোমাদের মেয়ে।
ওর এই পৃথিবীতে ওর মা ছাড়া আর কে নেই আম্মু। তাই আমিও আমার ভালোবাসার অধিকার আর দেখাইনি। সরে এসেছি, কিন্তু এত বছরের প্রেম, মায়া, ভালোবাসা সব ভুলে আমি আরেকজনের সাথে কেমন ঘর বাঁধবো বলো আম্মু? ওকে আমি একটা কথাই বলেছি শুধু, ও কেন আমায় আগে সব বলেনি? জবাবে সে বলেছে আমাকে হারানোর ভয়। কিন্তু দেখো আম্মু, এখনো তো হারিয়ে ফেললাম ওকে। ওকে অনেক কিছু বলার ছিল আম্মু, বলতে পারিনি। তোমাদেরও বলতে পারিনি কিছু। আমি নিজেকে কতক্ষণ সামলাতে পারবো জানি না আম্মু। আমার কিছু হলে ওকে জানাবে না কিছু। ও সহ্য করতে পারবে না আম্মু, আমি জানি। এতটুকুই লেখা শুধু এত বড় ডায়েরিতে। রাফিয়া লেখাগুলো পড়ে নিশ্চুপ হয়ে গেছে। নিজেকে ধাতস্থ করে কোনো মতে সে রুম থেকে বেরিয়ে মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে বসে থাকে কিছুক্ষণ। আপাতত সে মা বাবাকে জানাবে না কিছু। রাফিয়া ভাবে আসলেই কি ধর্মের কাছে ওদের ভালোবাসা হেরে গেছে? তখনই রাফিয়ার এক মন বলে উঠে, না ধর্মের কারণে, না তাদের নিজেদের ভুলের কারণেই এমন হয়েছে। দুইজনই আগে নিজেদের ব্যাপারে ক্লিয়ার থাকলে পরিণতিটা এমন হতো না। বেশ কিছুদিন চলে গেছে। স্রোতের ন্যায় এক সেকেন্ডও কারোর জন্য অপেক্ষা না করে চলে গেছে দিন, মাস তার আপন গতিতে। রাফিয়ারা সেই দিন শহরে চলে এসেছে পরিবার সহ। ডায়েরিটা পাওয়ার পর থেকে আর শানের সাথে কথা বলেনি রাফিয়া। শান বেশ কয়েকবার কল দিয়েছিল, রাফিয়া রিসিভ করেনি। শানও আর চেষ্টা করেনি যোগাযোগের, তবে পাপিয়াকে কল করে এটা নিশ্চিত হয়েছিল যে রাফিয়ারা শহরে এখন। রাফিয়া আবিরের ব্যাপারে খোঁজ নিয়েছে, কিন্তু রাফিয়া এটা ভেবেই সবচেয়ে গুমরে আছে আবিরও নাকি রায়ানের মৃত্যুর পরের দিন সুইসাইড করেছে, যা রাফিয়াকে আরো দুমড়ে মুচড়ে দিয়েছে। এখন এমন হলো, উত্তর জানা নেই কারো। ধর্মীয় জ্ঞানের অভাবে অযথাই দুটো প্রাণের সমাপ্তি। আলিয়া আর আনানের সম্পর্কেরও আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তিথি, আসান তারা এখন লন্ডনে শিফট হয়ে গেছে। শানের ভাবি রিমিও সেদিনের পর থেকে আর ঝামেলা করেনি। শাশুড়ি, দেবর জামাই নিয়ে বেশ ভালো করেই সংসার সামলাচ্ছে, তবে মনে মনে কি চলছে তার সাথে কারো জানা নেই। শান আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠান। অনেকদিন পর রাফিয়ার কল পেয়ে শান বেশ খুশিই হয়েছে আজ। প্রেমিকা কল, টেক্সট না দিলে সিন ক্রিয়েট করে ঝগড়া করবে এমন নিব্বা প্রেমিক শান নয়। সে ভালো করেই বুঝতে পারে রাফিয়ার মনের অবস্থা। রাফিয়ার দিকটা বুঝে সে, তাই বেশ কিছুদিন রাফিয়া শানের সাথে কথা না বললেও শানের বিন্দুমাত্র অভিমান জন্মায়নি রাফিয়ার প্রতি। উল্টো শান পাপিয়ার মাধ্যমে খোঁজ খবর রেখেছে তার। আজ হঠাৎ ফোন করে রাফিয়ার মুখে এমন কথা শুনে একটু অবাকই হয়েছে শান। আমি আম্মুকে পাঠাবো রাফিয়া কাল, রেডি থেকো। শানের কথাতে স্বস্তি পায় রাফিয়া। সে জানতো শান তাকে কখনো ফিরাবে না বা অস্বীকার করবে না। রাফিয়ার বাবা তার জন্য সম্বন্ধ দেখা শুরু করেছে, যা রাফিয়া শানকে আপাতত জানাতে চাচ্ছে না, তাই সরাসরি তাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে বলে দিয়েছে সে শানকে। আচ্ছা রাখি বলে কল কেটে দেয় রাফিয়া। শানু আর পাল্টা কোন প্রশ্ন করে না তাকে। পরের দিন সকালে, আপনার ছেলেকে মানা করে দিবেন আমার মেয়ের পিছে যাতে না ঘুরে। আর আমার ছোট মেয়েটার মাথা চিবিয়ে খাচ্ছে আপনার ছেলে উল্টাপাল্টা বলে বলে। বড়লোকের মেয়ে দেখে অমনি ঝাঁপিয়ে পড়েছে প্রেম করতে। আপনার ছেলের যোগ্যতা কি বলেন শুনি? 2 টাকার মাস্টার ইউটা? ওই রকম মাস্টার আমি ডজন খানেক কিনে নিতে পারবো। এখন আসতে পারেন আপনারা। শানের মেদবনের কথাতেই রাফিয়াকে শানের জন্য নিয়ে যাওয়ার প্রস্তাব রাখতে এসেছিলেন মিসেস হোসাইন আর শামীম। কিন্তু রাফিয়ার বাবা ইব্রাহিম সওদাগরের এইরকম কথাবার্তা শুনে অপমানের একটা তো শব্দও বের করেনি মিসেস হোসাইন। নিজের বড় ছেলেকেও হাত চেপে ধরে থামিয়ে রেখেছেন তিনি যাতে ঝামেলা না করে। বিনা বাক্য ব্যয় করেই তারা সওদাগর বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে আসেন অপমানিত হয়ে। মিসেস হোসাইন এসেই নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। শান স্কুল থেকে বাড়ি ফিরে জানতে পারে তার মা রাফিয়াদের বাসা থেকে আসার পর থেকেই নিজের রুমে গেছেন আর বাইরে বেরোয়নি। শান গিয়ে মায়ের দরজায় টোকা দিয়ে আম্মু বলে কয়েকবার ডাকতেই রুম থেকে বেরিয়ে আসেন কুকা হোসেন। এসেই সজোরে এক থাপ্পড় বসিয়ে দেন শানের গালে। শান আকস্মিক এমন ঘটনায় একটু চমকায়, মায়ের দিকে নিষ্প্রাণ দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে রয় কিছুক্ষণ। মিসেস হোসাইন গম্ভীর কণ্ঠে বলে উঠেন, রাফিয়ার সাথে তোমার প্রেমের সম্পর্ক ছিল? শানে অকপটে উত্তর দেয়, জি আম্মু। ছেলের কথায় তার ছেলের হাসি হাসেন তিনি, পুনরায় বলে উঠেন, আমাকে অপমানিত হওয়ার জন্য এই বোধহয় পাঠালে আর ওদের বাড়ি তোমার মেজো আপাকে গুটি হিসেবে ব্যবহার করে। মায়ের কথায় একটু অবাক হয় শান। অপমানিত হওয়ার জন্য মানে? রাফিয়াই তো কাল থেকে বিয়ের কথা বললো, যার দরুন সে তার মেজো আপাকে বলে মা আর বড় ভাইকে রাজি করিয়েছে রাফিয়াদের বাড়ি যাওয়ার জন্য।
তোমাকে তো আমি তেমন শিক্ষা দিয়ে বড় করিনি শান। তাহলে তুমি কেমন পারলে একটা মেয়েকে টিট করার মতো কাজ করতে? ওর বাবা বলল তুমি ওকে ডিস্টার্ব করেছো, ওর মাথায় উল্টাপাল্টা কথা ঢুকিয়ে প্রেমে ফেলেছো ওরা বড় লোক দেখে। আমার এখন একটাই কথা, মেয়েটার ব্যাপারে যেন এ বাড়িতে আর কোন কথা না হয়। বলেই তিনি রুমে চলে যান পুনরায়। শান ও সব শুনে চুপ করে আছে। সে ভাবতে পারছে না রাফিয়ার সামনে তার মা ভাইকে এমন ধরনের কথা কেমন বলল রাফিয়ার বাবা। শান কখনো রাফিয়ার উপর রাগ করেনি, কিন্তু এইবার প্রচুর রাগ হচ্ছে রাফিয়ার উপর। শান দ্রুত নিজের রুমে গিয়ে কল লাগায় রাফিয়ার ফোনে, কিন্তু তার ফোন বারবার বন্ধ বলছে। শান বিরক্তি, রাগে নিজের মোবাইলই ছুঁড়ে মারে ফ্লোরে। আমি যাকে বলি তাকেই বিয়ে করতে হবে তোমার। পছন্দ করেছো ঠিক আছে, কিন্তু নিজেদের যোগ্যতা অনুযায়ী চয়েস করলে আমি নিজে দাঁড়িয়েই তোমার বিয়ে দিতাম। ওই ছেলের কি আছে, ঠিক মতো বাড়িটাও করতে পারেনি এখনো। তোমাকে খাওয়াবে কি ওই 2 টাকার মাস্টারি করে? ভালোবাসায় কার যোগ্যতা কি তা হিসাব করলে চলে না বাবা। আর 2 টাকার হোক বা 2 লক্ষ টাকার, কি খাওয়াবে না খাওয়াবে সেটা আমি আর শান দেখে নিব। বেশ সাহস জুগিয়ে এই কথাগুলো বলেছে রাফিয়া। ইব্রাহিম সৌদাগর মেয়ের এমন মুখে মুখে পাল্টা কথা বলা দেখে রাগি চোখে তাকান মেয়ের দিকে। আমাকে এত কিছু শিখাতে আসবে না। বয়স কম, তোমার দুনিয়াদারি কি বুঝো এখনো? আমার কথাই শেষ কথা। তোমার কথাই যদি শেষ কথা হয় তাহলে তুমিও শুনে রাখো, শানের সাথে বিয়ে না হলে আমিও আপুর মতো গলার দড়ি দিব। ব্যাস এই কথাটাই যথেষ্ট ছিল ইব্রাহিম সৌদাগরকে নরম করার জন্যে। মেয়ে যে তার দুর্বলতা জেনেই এমন কথা উচ্চারণ করেছেন বেশ বুঝতে পারছেন তিনি। মেয়েরা তার কলিজা। 2 মেয়েকেই তিনি ছোট থেকে বেশ আদরে মানুষ করেছেন। এক মেয়েকে হারিয়ে তিনি শোকে এখনো, তাই তিনি চান না ছোট মেয়ে হারিয়ে যাক তার কাছ থেকে। তিনি নরম স্বরে বলেন, একটা ছেলের জন্য তুমি নিজের প্রাণই শেষ করে দিবে? আমি জানি না বাবা, তবে আমি শানকেই বিয়ে করবো, এটাই ফাইনাল। বলেই সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে যায় রাফিয়া। একটা রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে শান, রাফিয়া, আর তাদের সাথে আছে পাপিয়া আর শানের মেজো আপা। প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে শান রাফিয়ার সাথে কোন যোগাযোগ করেনি। আগে কোন কিছু হলে পাপিয়ার কাছ থেকে রাফিয়ার খোঁজ খবর নিলেও ওই দিনের পর থেকে রাফিয়াকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিল শান। রাফিয়া বারবার ভিন্ন ভিন্ন নাম্বার থেকে কল করে যোগাযোগ রাখতে চাইলে শান তা করেনি। রাফিয়ার কণ্ঠ শুনেই নাম্বার ব্লক করে দিত। শানের হঠাৎ এমন আচরণে রাফিয়ার জেদ ধরে আর বিরক্ত করেনি শানকে। কিন্তু পরে শেষে নিজেই হার মেনে শানের মেজো আপাকে কল করে কান্নাকাটি করে সব ব্যাপার খুলে বলেছে সে। শানের মেজো আপাই ইয়ার তাদের দুজনকে মুখোমুখি করেছে যাতে সবকিছু মিটমাট হয়। বেশ খানিক্ষণ হয়ে গেলে কেউ কোন কথা উচ্চারণ না করে চুপচাপই বসে আছে। রাফিয়া মলিন মুখে মাথা নিচু করে বসে আছে। তার বাবা যে শানের ভাই এর মাকে অপমান করেছিল তা সে জানতো না। শানের মেজো আপাকে কল করার পরে এই বেচারি জানতে পেরেছে বিষয়টা, যা দরুন লজ্জায় সে মাথা নিচু করে বসে আছে। নীরবতা ভেঙে শানের মেজো আপা নুরিন বলে উঠে, দেখো রাফিয়া, তোমাকে বউ হিসেবে আনতে আমাদের কোনো আপত্তি নেই। আম্মা এখন রেগে আছে, এটা সমস্যা না, আমরা সকল ভাই বোনরা বুঝালে আম্মা রাজি হয়ে যাবে। কিন্তু তোমার বাবা, ওনাকে রাজি করানোর দায়িত্ব তোমার। আমরা নিয়মস্বরূপ প্রস্তাব পাঠিয়েছিলাম, তোমার বাবা তা প্রত্যাখ্যান করেছেন, তাই আমরা দ্বিতীয়বারের মতো এটা পারবো না, আর যা করার তোমাকেই করতে হবে। নুরিনের কথা শুনে রাফিয়ার মুখ চুপসে গেছে। এই 2-1 মাস যাবৎ বেচারি বাসায় বাবার সাথে এক প্রকার স্নায়ুযুদ্ধ করেছে, তারপরও বাবার মন টলাতে পারেনি। বাবার সাথে প্রতিনিয়ত এমন তর্ক বিতর্ক করতে তারও আর ভালো লাগছে না। একবার ভাবে শানকে নিয়ে পালিয়ে যাবে, আবার ভাবে না এতে তার আর শানের উভয়ের পরিবারই লজ্জিত হবে সমাজের মাঝে। আর শানও বেশ ম্যাচিউর সাংসারিক একটা ছেলে, সে রাফিয়ার এমন সিদ্ধান্ত কখনোই মানবে না। দরকার পড়লে বিয়ে না করে সারা জীবন এই বুড়ো থেকে যাবে। এসব ভাবতে ভাবতেই রাফিয়া ছোট্ট করে জবাব দেয়, আমি চেষ্টা করব আপু। তারপর তাদের মাঝে আর কথা হয় না। শানদের থেকে বিদায় নিয়ে পাপিয়া আর রাফিয়া সিএনজি ধরে বাসায় চলে আসে। এতদিন পর দেখা হলে শান আর রাফিয়ার মাঝে কোন কথা বিনিময় হয়নি। 2-1 বার চোখাচোখি হয়েছে, এতটুকুই। শানের মেজো আপা না থাকলে হয়তো রাফিয়া সব মান অভিমান ভুলে জড়িয়ে ধরত শানকে। উনি গুরুজন, তার উপর শানের প্রতি অভিমান, সব মিলিয়ে আর কথা বলা হয়ে ওঠে না তার। আপনি সব সময় লেট করেন, আর আমি কান্না করলেই বাচ্চা না? হ্যাঁ বাচ্চাই তো। কয়েকদিন পর নিজের বাচ্চা আসবে পৃথিবীতে, আর তুমি নিজেই এখনো বাচ্চামো করছো। বললাম তো অফিসে কাজ ছিল, অনেকটাই লেট হয়ে গেল। গলায় বেঁধে রাখাটাই খুলতে খুলতে বলে আসান। আসানের এমন কথাতে থেতে উঠে দিতি এক প্রকার ছেলিয়েই বলে,
হ্যাঁ হ্যাঁ, আমি তো মিথ্যাবাদী, সব সময় মিথ্যা বলি। আপনি তো লেট করেন না, আজকেই করেছেন শুধু। আমি তো বানিয়ে বানিয়ে বলছি। তিথির এমন কথায় বেশ বিরক্ত হয় আসান। আস্তে কথা বলো, আব্বু আম্মু আছে পাশের রুমে। এত রাতে এভাবে চিল্লিয়ে কথা বলছো কেন তুমি হঠাৎ? আর আমি কবে বললাম তুমি মিথ্যা বলছো? এই কয়েকদিন অফিসে প্রচুর কাজ জমা হয়েছে, যার দরুন লেট হয় বাসায় ফিরতে। প্রেগন্যান্সি 3 মাস চলছে তিথির। সেই থেকেই সামান্য কিছু হলেই হুটহাট রেগে যাচ্ছে মেয়েটা, আর সব রাগ সে একজনের উপরই ঢালে, আসান। হ্যাঁ, তার উপরই। আসানের এমন কথা বলা দেখে তিথি এবার আর কোন কথা না বলে শুরু করে দেয় তার চিরাচরিত সেই অভ্যাস, কান্না করে দেয়া। তিথিকে হুট করে কান্না করতে দেখে আসান ধীর পায়ে এসে বসে তার পাশে। তিথির মুখ আজরা করে ধরে বলে, জানটা কি এমন করছো কেন? এই কয়েকদিনই তো লেট করে ফিরলাম। রমেশ কাল থেকে আর লেট হবে না। আর চিল্লানো ঠিক না তোমার এই সময়। তাছাড়া আব্বু আম্মুদের কেন আমাদের মাঝের কথা কাটাকাটিগুলো শোনাবো বলো? ওনারা কি টেনশন করবে না? তিথি কান্নার সমেতই মাথা দুলিয়ে জবাব দেয় যে তারা টেনশন করবে। তাহলে তুমি কি চাও ওরা আমাদের কারণে টেনশনে থাকুক? তিথি মাথা দুই দিকে দুলিয়ে বুঝায় সে এমনটা চায় না। আসান বউয়ের এমন বাচ্চামো দেখে ভিতরে ভিতরে মুচকি হাসে। মেয়েটা সবার সামনে যতই ম্যাচিউর দেখাক নিজেকে, আসানের সামনে আসলেই তার ধারণ করা সত্তা সে ত্যাগ করে নিমেষেই বাচ্চা বাচ্চা বনে হাজির হবে তার সামনে। আর আসান ও তার বউয়ের এই ইম্যাচিউর রূপটাকেই প্রচন্ড ভালোবাসে। রাফিয়া আজ অনেক খুশি। সে বলে বুঝাতে পারবে না আজকের দিনটার জন্য সে কত অপেক্ষা করেছে, কত রাত নির্ঘুম কাটিয়েছে। অবশেষে সে সফল হয়েছে নিজের বাবাকে রাজি করাতে। অবশ্যই এতে তার মায়ের অবদান অনেক। তিনি এই মেয়ের পাশে থেকেছেন পুরো সময়টার, সাথে নিজেও হাসবেন্ডকে অনেক বুঝিয়েছেন। ছেলে মেয়েদের সুখী থাকতে দেখা সকল বাবা মায়েরই স্বপ্ন। রাফিয়ার বাবা হয়তো নিজের মেয়ের সুখটা দেখতে চেয়েছেন। তিনি হয়তো ভেবেছিলেন বড় লোক টাকাওয়ালার সাথে বিয়ে দিলেই তার মেয়ে সুখে থাকবে, যার কারণে শানের মতো মধ্যবিত্ত ঘরের ছেলেকে না করেছিলেন তিনি। এখন আবার যখন বুঝতে পারলেন শানের মাঝেই ওনার মেয়ে সুখ খুঁজে নিতে চাচ্ছে, তাই আর না করেননি তিনি। কারণ ওই একটাই বাবা মায়েরা সন্তানের সুখ চান। তাই মেয়ের সুখ যার মাঝে খুঁজে পেতে চাচ্ছে তার হাতেই তুলে দিবেন তিনি মেয়েকে। শানের মায়ের কাছে গিয়ে নিজ থেকেই ক্ষমা চেয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে এসেছেন তিনি। ওনার ওই দিনের বলা কথাগুলো আসলেই অপমানজনক, যা তিনি বুঝতে পেরেছেন এবং নিজের এমন ঘৃণ্য কাজের জন্য ক্ষমা চেয়েছেন। শানের মা ও সব ভুলে রাফিয়াকে পুত্রবধূ করে আনতে সম্মতি পোষণ করেছেন। আজ রাফিয়ার গায়ে হলুদ। পার্লার থেকে লোক আসতেই রাফিয়াকে খুঁজতে খুঁজতে বেলকুনিতে গেল পাপিয়া। তোকে আমি সারা বাড়ি খুঁজে যাচ্ছি, আর তুই কিনা নিজের রুমে বেলকুনিতে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিস। কি ভাবছিস এত? পাপিয়ার কথায় ধ্যান ভাঙে রাফিয়ার। সে পাপিয়ার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে জড়িয়ে ধরে পাপিয়াকে। আমার সত্যি বিশ্বাস হচ্ছে না আমি শানকেই বিয়ে করতে যাচ্ছি। আজকে আমার গায়ে হলুদ। আমি অনেক খুশি রে, অনেক। হইছে, বাসর ঘরে গেলে সব খুশি উড়ে যাবে নে। এখন আপাতত রুমে চল। পার্লারের মেয়েগুলো সে কবে থেকে এসে বসে আছে সাজাবে বলে, অথচ কনেই নিরুদ্দেশ। আচ্ছা আচ্ছা চল বলেই রুমে প্রবেশ করে রাফিয়া আর পাপিয়া। রাফিয়াকে সাজানো শেষে তাকে এক জায়গায় বসিয়ে পাপিয়া নিজে সাজতেন বসেছিল পার্লারের মেয়েগুলোর কাছে। কিন্তু রাফিয়ার হবু বর তার হতে দিল কই। ভাইয়া, তোমরা জামাই বউ দুজনে আমায় পেয়েছোটা কি? জ্বালিয়ে মারছো আমায়? কই, ভাবলাম একটু সাজুগুজু করে একটু প্রিন্সেস প্রিন্সেস ভাব নিব, তা না। দিলে আমার ইচ্ছের 13টা বাজিয়ে। আমি এখন আবার তোমাদের বাসায় যাইতাম। এত ভাল লাগে না। বোন আমার, আইনা প্লিজ। রাফিয়ার জন্য একটা উপহার আছে, দিতে ভুলে গেছিলাম, তুই এসে একটু নিয়ে যা। কাল তো তোমার বউ তোমার কাছেই যাবে, তাহলে এত ঢং করার কি আছে? কাল দিয়ে দিও যা দেয়ার। আমি যাচ্ছি না এখন কোথাও। আর বেশি জরুরি হলে অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দেও পারলে। গাধা, অন্য কাউকে দিয়ে পাঠাতে পারলে তোকে জানাতাম কেন? অন্যদের বললে তারা রাফিয়ার কাছে গিফট না পৌঁছানোর আগেই ব্লান্ডার করে দিবে সব। তাই তোকে বলছি। বুঝলাম, আমার এই যাইতে হবে, আসছি আমি। বলেই কল কেটে শানদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় পাপিয়া। বধূ বেশি খাটের উপর বসে আছে রাফিয়া। তার ভীষণ অবাক লাগছে এই ভেবে যে সত্যিই কি শানের সাথে বিয়ে হলো তার। নিজের গায়ে নিজেই চিমটি কাটে সে চোখ বন্ধ করে। চোখ খুলে পুনরায় হেসে উঠে আনমনে যেন অন্যরকম এক অনুভূতি, অন্যরকম এক ভালো লাগা। কাল রাতে পাপিয়ার মাধ্যমে পাঠানো শানের দেয়া লকেটটার দিকে তাকিয়ে থাকে রাফিয়া। লকেটের উপর খুব সুন্দর করে ইংরেজি অক্ষরে খোঁচাই করে লেখা মাইন। মাইন শব্দটা দেখতেই কেমন একটা নিজস্ব নিজস্ব অনুভূতি হলো রাফিয়ার।
রাফিয়ার উপর যেমন কর্তৃত্ব দেখানোর জন্য শানের এই উপহার, তেমন রাফিয়ারও মনে জন্ম নিচ্ছে এই কথাটা যে শান শুধু তার নিজস্ব, একান্ত ব্যক্তিগত। রাফিয়ার এসব ভাবনার মাঝেই রুমে প্রবেশ করে শান। শান রুমে প্রবেশ করতেই রাফিয়া উঠে শানকে সালাম দিয়ে দাঁড়ায় তার একপাশে। শান হঠাৎই রাফিয়াকে কাছে টেনে জড়িয়ে ধরে। অনেকক্ষণ টাইম পার হলেও রাফিয়াকে ছাড়ার কোন নাম বন্ধ নেই তার। এবার রাফিয়া নিজেই বলে ওঠে, ছাড়েন না, দম বন্ধ হয়ে মরে যাব তো। এভাবে জড়িয়ে ধরে রাখার কি আছে? আমি হারিয়ে যাচ্ছি না কোথাও। শান রাফিয়াকে ছেড়ে তার হাতে চুমু খেয়ে বলে ওঠে, হারিয়েই গিয়েছিলে এক প্রকার, ভাবিনি আমি তোমাকে পাবো এই জীবনে আর। তবে মনের কোণে কোথাও একটু আশা ছিল বটে, তুমি শুধু আমারই। শানের কথায় মুখ ভেঙে রাফিয়া বলে ওঠে, হ্যাঁ আশা, কচু রাখছিলেন আপনি। আমি শুধু আপনারই, এমন ভাবলে চুপচাপ বসে থাকতে না। আমি মেজ আপুকে বলে সব ম্যানেজ করেছি, আপনি তো কথা পর্যন্ত বলেননি আমার সাথে। আমি বেহায়ার মতো সব করে গেছি। শানের কারণেই তো মেজ আপুর সাথে কথা বলার সুযোগ পেয়েছিল রাফিয়া। শান নিজেও তার মেজ আপাকে ইশারা ইঙ্গিতে অনেক জ্বালিয়ে মেরেছে রাফিয়ার সাথে, যাতে সব ঠিকঠাক করে দেয়, কিন্তু এসব তো আর রাফিয়া জানে না। শান চেয়েছিল রাফিয়ার বাবা নিজের ভুলটা বুঝুক, তাই চুপচাপ ছিল, আর সেই ইম্মেচিউর যে কোনো অঘটন বা জোর জবরদস্তি করে রাফিয়াকে বিয়ে করবে। শান রাফিয়ার দিকে তাকিয়ে দেখে সে মুখ ফুলিয়ে আছে। রাফিয়ার মুখ ফোলানো গালে শান শব্দ করে চুমু দিয়ে বলে, মনের মানুষকে কাছে আপন নিজস্ব করে পেতে হলে মেয়ে মানুষের একটু বেহিয়া হতে হয়। এতে সমস্যার কিছু নেই, বরং ভালোবাসা বাড়ে। শানের কথাতে রাফিয়ার অভিমান কমবে এমনটা ভাবলেও এমনটা আসলে ঘটেনি, বরং তার অভিমান আরো গাঢ় হয়েছে। সে শানের পানে ছলছল চোখে তাকিয়ে বলে ওঠে, আপনি আমাকে বেহায়া বললেন? রাফিয়া এমন কিছু বলতো শানটা আগে থেকেই জানে, তারপরও না বুঝার মতো করে বলে, আমি কবে বললাম বেহায়া? তুমি নিজেই বলেছ। তাই বললাম যে ভালোবাসার জন্য বেহায়া হলে সমস্যা নেই। শানের এমন কথাবার্তায় রাফিয়া বেচারি এবার কেঁদে দিবে এমনই অবস্থা। কিন্তু শানটা আর হতে দিল না। রাফিয়াকে টেনে নিজের কাছে এনে পিছন থেকে জড়িয়ে নেয় নিজের সাথে, তার কাঁধে থুতনি ঠেকিয়ে চুমু দিয়ে বলে, পাগল মেয়ে, বেহিয়া হতে যাবে কেন তুমি? আর যদি হয়েও থাকো তাহলে তা কেবল মাত্র সাফিয়ান হোসেন শানের জন্য, আর কারো জন্য না। আর না আমি হতে দিব তোমায় অন্য কারোর জন্য বেহায়া। তুমি যেমন আমার ভালোবাসার জন্য বেহায়া, তেমনি আমিও তোমার ভালোবাসার জন্য বেহায়া। শানের নিঃশ্বাস এসে ঠেকেছে রাফিয়ার কাঁধে, তার মাঝে অন্যরকম এক অস্বস্তি কাজ করছে। এই অস্বস্তি কি ভালো লাগা সৃষ্টি করছে না মন্দ লাগা? ভাবতেই তার মন থেকে উত্তর আসছে না এটা মন্দ লাগা না ভালো লাগার অস্বস্তি। কিন্তু তাহলে সে শানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন? লজ্জা? হুমম লজ্জাই বটে। শান রাফিয়ার অবস্থা বুঝে আরো চেপে রাখে নিজের থুতনি তার কাঁধে। এর মাঝেই রাফিয়া প্রশ্ন করে ওঠে, লিজা আপুকে ভালোবাসেন এখনো? রাফিয়ার কথাতে শানের রাগ কিংবা বিরক্ত হওয়ার কথা, কিন্তু শান বরাবরের মতোই বিচক্ষণতার সহিত সব পরিস্থিতি সামলায়, এইবারও করলো তাই। রাফিয়াকে নিজের দিকে ঘুরিয়ে তার মুখ আজলা ভরে দুহাতে নিয়ে কপালে চুমু খায় শান। রাফিয়া বুঝতে পারছে না এই শানের হলোটা কি। আজ কি চুমু দিবস? রাফিয়া কিছু বললেই সেই প্রশ্নের জবাব দেওয়ার আগে একবার করে বিভিন্ন জায়গায় চুমু খাচ্ছে শান। আগেও বলেছি ভালোবাসায় ভালোবেসেছিলাম, ভালোবাসতাম বলে কোন শব্দ হয় না, সবসময় ভালোবাসিই হয়। তবে যদি বলো লিজাকে ভালোবাসি কিনা, তার উত্তর কিছুটা এমন, একজন স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা হওয়া উচিত তেমন ভালোবাসা হয়তো বাসি না, বাট ওর জন্য সফট কর্নার আছে, এখনো ইভেন থাকবেও ভবিষ্যতে হয়তো। তুমি নিজেই জানো ওর সাথে আমার কোন যোগাযোগ নেই, না কোন দিন করবো যোগাযোগ। বাট মনে ওর জায়গাটা ওর জন্য আছে, তবে তা পর্দা দিয়ে ঢাকা পড়ে গেছে। আপুর জায়গাটা কি আমি নিয়ে নিয়েছি, তাই ঢাকা পড়েছে? এটা বোকার মতো কথা হলো রাফিয়া, তুমি নিয়ে নিলে পর্দা পড়তো না, মুছে যেত। ওর প্রতি সত্যিকারের ভালোবাসা ছিল মনে, তা মুছে নিয়ে ঢাকা পড়েছে। আর কারো জায়গা কেউ নিতে পারে না, কিন্তু নতুন জায়গা নিশ্চয়ই করে নিতে পারে। আর তুমি হলে আমার সেই মানুষটা, যে আমার মনে নতুন করে জায়গা করে নিলে। আর এই জায়গাতে না পর্দা পড়বে না মুছে যাবে, কোনোটাই হবে না। আই প্রমিস ইউ, লিজার কারণে বা লিজার প্রতি ভালোবাসার কারণে তোমার প্রতি ভালোবাসা কমে যাবে এমনটা জীবনেও হবে না। ও আমার অতীতটা অতীতই থাক। স্বামী স্ত্রীর ভালোবাসাই অন্যরকম, আর তুমি আমি এখন এই বন্ধনে আবদ্ধ, তাই অন্য কারো প্রতি আমার মুগ্ধ হওয়ার প্রয়োজনই নেই।
শানের কথায় আর কিছু বলে না রাফিয়া। সে জানে শান তাকে কতটা ভালোবাসে, আর লিজার প্রশ্নটা সে ইনসিকিউর হয়ে করেনি, বরং ওই সময় অস্বস্তি কাটানোর জন্য শানকে থামাতে বলেছে সে। কিন্তু আদৌ কি থামানো যাবে শানকে আজ? ভবিষ্যতেও হয়তো এভাবে দুইটো ভালোবাসার মানুষের কথোপকথনে কেটে যাবে হাজার রাত, হাজার দিন, বয়ে যাবে সময়। ব্যাস একটাই মনের গোপন ইচ্ছে সকল ভালোবাসার মানুষের, এভাবেই চলতে থাকুক সব। রাগ হোক, অভিমান হোক, ঝগড়া হোক, তবুও ভালোবাসার সাথে ভালোবাসার বিচ্ছেদ না হোক। সমাপ্ত।